এখানেও তো আরো ছিল 90 দিন বা তার বেশি, কিন্তু 183 দিনের কম বাংলাদেশ অবস্থান করছে, হুম। এরকম ইস্যু ছিল। আবার 90 দিনের বেশি কিন্তু 183 দিনের কম এর মাঝামাঝি। হ্যাঁ, যদি এরকম হয়, মাঝামাঝি যদি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে স্যার ওই যে পূর্ববর্তী যে কর বর্ষ গুলো আছে, 4 বছরের কর বর্ষ হিসাব করে যদি 365 দিন হয় বা তার ঊর্ধ্বে হয়, তখন সে নিবাসী হিসাবে গণ্য হয়, আদারওয়াইজ সে অনিবাসী পূর্ববর্তী হিসেবে গণ্য কত কয় বছর? হয়। স্যার, 4 বছরের। 4 বছর, অর্থাৎ পূর্ববর্তী 4 বছরে যদি 365 দিন হয় তাহলে সে নিবাসী হবে। আচ্ছা, কোনো নিবাসী। বিদেশি কি বাংলাদেশে নিবাসী করদাতা হতে পারে? স্যার, কোনো বিদেশি ব্যক্তি বাংলাদেশে নিবাসী করদাতা হতে পারে? হ্যাঁ, পারে। বাংলাদেশে নিবাসী করদাতা হতে পারে। পারবে। এই নিয়মে যদি পড়ে তাইলেই পারবে, তাই তো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এখন আসেন আয়ের উপরে, এই মানে এই যে নিবাসী অনিবাসী আমরা বের করতেছি, এর মূল কারণটা কি? এটার ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে কি কোনো প্রভাব আছে এর? হ্যাঁ, ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনের প্রভাব আছে স্যার। মানে দেশে অর্জিত সম্পদ এবং বিদেশে অর্জিত সম্পদের একটা ইস্যু আসবে। হ্যাঁ, যদি নিবাসী করদাতা হয়, তাহলে দেশে এবং বিদেশে যে সম্পত্তি রয়েছে, এই পুরো সম্পত্তির উপরেই তার আয়করযোগ্য আয় দিতে হবে। সম্পত্তির উপরে তো কোনো আয়কর দেয় না। আয়ের উপরে স্যার, আয়ের আয়ের উপরে। আয়ের আয়ের উপরে আয়কর দিবে। আর অনিবাসী ব্যক্তি শুধুমাত্র বাংলাদেশ উপরে ভূখণ্ডের ভিতরে যে ইনকাম, অর্জিত আয়টুকু এইটার থাকবে। উপরে হচ্ছে ইনকাম ট্যাক্স দিবে। এখানে আর হ্যাঁ, একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনিবাসী আবার দুই রকমের হয়, তাই না? একটা হচ্ছে অনিবাসী বাংলাদেশী, অনিবাসী বিদেশি। বিদেশে। অনিবাসী বাংলাদেশী কিন্তু স্ল্যাব অনুসারে ট্যাক্স রেট পাবে, তার বিনিয়োগের উপর রেয়াত পাবে, সবকিছু কিন্তু তার থাকবে। কিন্তু অনিবাসী বিদেশি যারা, তাদের ক্ষেত্রে এই সুযোগগুলো কিন্তু নাই। তাদের ক্ষেত্রে সর্বোচ্চ আপনার ট্যাক্স রেট কত? 30%। 30%, স্যার। থার্টি 30%, পার্সেন্ট স্যার। এইটা কাদের? শুধুমাত্র অনিবাসী, বিদেশিদের। অনিবাসী বিদেশি যারা তাদের জন্য, তাই না? গেল এক। দ্বিতীয়ত হচ্ছে আপনার, তারা কি কর রেয়াত পাবে কোনো? না। না, ওরা কোরিয়ান না, পাবে স্যার। না স্যার। তারা কোনো কর রেয়াত পাবে না। পাবে না। করমুক্ত হুম। সীমা কি পাবে কোনো? না। না। পাবে না। অর্থাৎ তারা যেটা ইনকাম করছে ওইটার উপরেই সর্বোচ্চ হারে ট্যাক্স দিবে, তাই তো? 30%। তাইলে জি এই স্যার। যে প্রথম আবাসিক মর্যাদা কি খুবই ইম্পর্টেন্ট না? জি জি। স্যার। খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসেন আপনার আয়ের খাত নিয়ে আমরা কথা বলছিলাম। আয়ের খাত কয়টা টোটাল? মেনলি 7টা, টোটাল 10টা। মেইন মেইন স্যার 7টা, সাপোর্টিং হচ্ছে 3টা, মোট 10টা হয় আর কি। টোটাল 10টা। আচ্ছা, এখন টোটাল ইনকামটা কি? মোট আয় মানে করযোগ্য আয়। হ্যাঁ, এটা কি, কিভাবে বের করে এটা? এটা স্যার, মোট প্রতিটা এগুলা খাতের। বিভিন্ন ধরনের যে খাত, এই 7টা খাত রয়েছে। আদারওয়াইজ বাকি যে 3টা খাত রয়েছে, এই হুম। খাতগুলো ক্রমিক 1 থেকে আমরা 9 পর্যন্ত এটা যোগ করে যা পাবো, 10 এটাই হলো পর্যন্ত। মোট আয়। জি 1 স্যার। থেকে 10 পর্যন্ত 10 টোটালটার পর্যন্ত যোগ করার পরে সমষ্টি যেটা পাবো হচ্ছে এটা গিয়ে মোট আয়। টোটাল ইনকাম বা মোট আয়। এবং এইটা কি, এই যে চাকরি হইতে আয়, এগুলো কিন্তু সবগুলোই কি আমরা ক্যালকুলেশন করে করযোগ্য আয় যেটা সেইটা বের করছি, তাই না? জি স্যার। হুম। আচ্ছা, তারপর করমুক্ত সীমা নিয়ে আমরা কথা বলছিলাম। এখানে চার চার ধরনের করদাতা ছিল, 4টা শ্রেণী ছিল। কি কি মনে আছে? জি জি, স্যার। স্যার। কি কি ছিল? সাধারণ সাধারণ তার কর, শ্রেণীর মধ্যে করদাতা, স্বাভাবিক, মহিলা মহিলা ও বা করদাতা, সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ তৃতীয় লিঙ্গ। আচ্ছা, এই যে 4টা ধরন, এই 4টা ধরনের মূলত কারণটা কি? স্যার কর আলাদা স্যার। কর্মস্থ সীমা এবং কর করমুক্ত হারের সীমা একটা ব্যাপার আলাদা। থাকবে। সাধারণ করদাতার করমুক্ত সীমা হচ্ছে 3,50,000। 50,000। মহিলা বা 65 বছরের বেশি যদি হয়, চার লক্ষ 4 টাকা। লক্ষ। 4 লাখ। থার্ড জেন্ডার বা প্রতিবন্ধী যদি হয়, চার লক্ষ 4 লক্ষ পঁচাত্তর 4 লাখ হাজার 4 75,000। লাখ 75। মুক্তিযোদ্ধা হলে 5 লক্ষ। এবং যদি কোনো প্রতিবন্ধী সন্তানের অভিভাবক হয়ে থাকে, প্রত্যেক সন্তানের জন্য 50,000 টাকা করে 15,000 কর্মস্থ সীমা এক্সট্রা আছে। করমুক্ত আয় চলে। পাবে। এক্ষেত্রে বলা আছে যদি বাপ মা দুজন থাকে, সেক্ষেত্রে যে কোনো একজন এই একজন সুবিধাটা নিতে সেটা ভোগ পারবে, করতে তাই না? পারবে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এবারে আসেন আমাদের কর হার, কর ধাপ। করমুক্ত সীমা বা 3,50,000 টাকা যেটাই হোক,
এই করমুক্ত সীমা পর্যন্ত কর হার কত? শূন্য। 50,000 পণ্য স্যার। তার পরবর্তী 1 লাখ টাকার উপর 5%। হুম তার পরবর্তী 4 লাখ টাকার উপর 10%। হুম এভাবে করে পরবর্তী 5 লাখ টাকার উপর 15%, হুম এবং পরবর্তী 5 লাখ 20%, পরবর্তী 20 লাখ 25, এবং অবশিষ্টের উপর 30%। নাইস, ভেরি নাইস। তাহলে আমরা এইভাবে হচ্ছে আপনার এই সে আহ, আরোপযোগ্য কর বের করতে পারবো নাকি? জি ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, আরোপযোগ্য কর বের করলাম, তারপরে হচ্ছে আমরা বিনিয়োগের রেয়াত বের করব নাকি, কর রেয়াত কত পায়। বিনিয়োগের রেয়াত বের করার জন্য একটা নিয়ম বলা ছিল, নিয়মটা মনে আছে? জি স্যার। স্যার নিয়মটা বলা নাই, শর্ট একটু বলতে পারবো স্যার, যে আমাদের টোটাল ট্যাক্সেবল যে ইনকাম হচ্ছে, এই হুম ট্যাক্সেবল ইনকামের উপরে 3%, হুম অথবা অ্যাকচুয়াল যে ইনভেস্টমেন্ট হবে সেটার উপর 15%, হুম আর 10 লাখ টাকা হুইচ এভার ইজ লায়ার ভ্যালু। এটা এটা হুম একটু জানা আছে স্যার। আচ্ছা, তো তিনটার মধ্যে যেটি কম সেটি। হ্যাঁ, তিনটের মধ্যে যেটি কম। তিনটের মধ্যে তিনটি কি কি? তিনটা স্যার, প্রথমটা হলো স্যার ট্যাক্সেবল ইনকামের 3%, হ্যাঁ তারপরে ইনভেস্টমেন্টের সর্বোচ্চ 15%, হ্যাঁ, দেন আর সর্বোচ্চ 10 10 লাখ। লক্ষ টাকা। এখন এই যে টোটাল ইনকাম, টোটাল ইনকামের ক্ষেত্রে আমরা একটা, আচ্ছা দেখেন, না ঠিক আছে তো। আচ্ছা, টোটাল ইনকাম বের এইখানে যে ধরবো, এটার একটা নিয়ম বলা ছিল সম্ভবত, মনে আছে? জি স্যার। কি ছিল টোটাল টোটাল? ইনকাম স্যার, এটা ওই যে তফসিল একের ওয়ান ক থার্ড। এবং তফসিল একের খ, এই দুটো ইস্যু ছিল। তফসিল একের ক তে যদি বেসরকারি চাকরি বা সরকারি না ব্যতীত অন্য না না, টোটাল ইনকাম বলতে আপনার বিনিয়োগের ক্ষেত্রে এই যে মোট আয়ের 3% বলছেন, এখানে কি টোটাল ইনকাম যেটা আসবে সম্পূর্ণটা নিতে পারবেন, নাকি এখানে কোনো নিয়ম কানুন আছে? ট্যাক্সেবল, ট্যাক্সেবল। 1/3 অথবা 5 না, লক্ষ টাকা। করযোগ্যই তো, সবই তো করযোগ্য, কিন্তু সবগুলা কি আপনি নিতে পারবেন? জি স্যার, ট্যাক্সেবল ইনকামের 3% সবগুলোই যা আসবে। হুম বেসরকারি চাকরির ক্ষেত্রে ওয়ান থার্ড। স্যার ভাই, স্যার কর বেসরকারি অব্যাহতি গেছেন প্রাপ্ত আয় কেন? হ্রাসকৃত কর হার কর প্রযোজ্য রেয়াত বের করতেছেন আপনি, এখানে বেসরকারি সরকারির তো কোনো কিছু নাই। স্যার আপনি ওই এখানে যে ক্লিয়ার না। মোট পুরোটাই আসবে। মোট আয়ের 3% বললেন, এই যে মোট আয়, এই মোট আয়ের ভিতরে কোনো কিন্তু আছে কিনা? স্যার ফাইনাল ট্যাক্সেরটা বাদ যাবে আর ফার্মের শেয়ারের অংশটুকু বাদ যাবে। আর হুম, কোনো অব্যাহতিপ্রাপ্ত আংশিক ভাবে কোনো ইয়া থাকলে ওইটা বাদ যাবে। ওইটা বাদ তারপর যে যাবে, হ্যাঁ। ওইটা এই যে 3%। আপনার অব্যাহতিপ্রাপ্ত সুবিধা থাকলে সেগুলো বাদ যাবে, মানে মোট আয়ের ভিতরে যদি এই টাইপের কোনো কিছু থাকে, তারপর হ্রাসকৃত হার কর প্রযোজ্য এরকম ইনকাম যদি থাকে সেটা বাদ যাবে। তারপরে অংশীদারি ফার্ম বা ব্যক্তির সঙ্গ থেকে যদি আয়ের অংশ থাকে সেটা বাদ যাবে। ফাইনাল ট্যাক্স যেগুলো আছে এগুলো বাদ যাবে, তাই না? স্যার এটা কিন্তু একটু কনফিউশন রয়ে গেল, এটা ক্লিয়ার হয় নাই। কেন ক্লিয়ার হন নাই? মানে যে কটা আইটেম বললেন 3-4টা, হ্যাঁ, আপনি এগুলো কি? যেটা করবেন ষষ্ঠ তফসিলের এই যে বিনিয়োগের রেয়াত পাওয়ার যে নিয়ম, আহ, এই এই জিনিসগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, সব কিছু আপনাদের কাছে দেয়া আছে, ম্যাটেরিয়ালস, কনফিউশনের কোনো কিছু নাই। যখনই একটা কনফিউশন হবে আপনি কি করবেন, মূল ডকুমেন্টসে যাবেন, ঠিক আছে, গিয়ে ওখান থেকে মিলিয়ে নেবেন আসলে এই মোটায় যেটা বলছে এখানে কোনো কিছু বাদ দেওয়ার আছে কিনা। ওকে, ফাইন। তারপর দেখেন, বিনিয়োগের উপরে আমরা রেয়াত পাবো। এখন কি কি ধরনের বিনিয়োগ, কয়েকটা এক্সাম্পল দিতে পারবেন? বিনিয়োগের উপর স্যার, এটা প্রিমিয়াম আছে, তারপরে পেনশন স্কিম আছে। স্যার স্থায়ী বিনিয়োগ, সঞ্চয় আমানত, স্থায়ী আমানত। ব্যাংকে স্যার ডিপিএস সঞ্চয় খোলা কিংবা সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র করা, ডিপিএস, সঞ্চয় ডিপিএস, আমানত কে ডিপিএস এগুলো বলছে? আর কি। সঞ্চয় আমানত বলতে কোনো শেয়ার, কিছু নাই। সঞ্চয়পত্র, তারপরে ডিপিএস, তারপর লাইফ ডিপিএস, ইন্স্যুরেন্স পলিসি। এই তারপর লিস্টটা ভালো ইন্স্যুরেন্স করে, এই প্রিমিয়াম। লিস্টে যা যা আছে ভালো করে এগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে? আমি কয়েকটা জনপ্রিয় খাত বলছি, যেমন জীবন বীমার প্রিমিয়াম। এখানে বলা আছে বীমা অঙ্কের সর্বোচ্চ 10% পর্যন্ত, যে প্রতি বছর যে বীমা প্রিমিয়াম যেটা পরিশোধ করে সেইটা, অথবা বীমা অঙ্কের 10%, এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে অনুমোদিত বিনিয়োগ। তারপর প্রভিডেন্ট ফান্ড আসবে, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা বা কর্মকর্তার চাঁদা আসবে, কল্যাণ তহবিল, গোষ্ঠী তহবিলে চাঁদা,
তারপরে হচ্ছে ডিপিএস হইতে পারে, ডিপিএস সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত, সঞ্চয়পত্র হইতে পারে 5 লক্ষ টাকা পর্যন্ত। এরকমের যে লিস্ট আছে এই লিস্টটা সম্পূর্ণ 2-3 বার পড়বেন, তারপর একবার নোট করবেন, ওখান থেকে দেখবেন যে আপনার এমনিতেই 5-7টা মনে থাকবে। সব মনে রাখার দরকার নাই, আপনার যেটা মনে থাকে বাই ডিফল্ট ওইটা দিয়েই কাজ চলবে। দেন আসেন অবস্থান ভেদে করদাতার মিনিমাম ট্যাক্স। এইটা এলাকা ভিত্তিক যে মিনিমাম ট্যাক্স, এইটা জানা আছে কিনা? চট্টগ্রাম সিটির জন্য স্যার 5,000 টাকা করে। জি স্যার। জি স্যার। ঢাকা এবং চট্টগ্রাম সিটির 5,000, 5,000, 4,000, 3,000। অন্যান্য সিটির 5,000, 4,000, 4,000 এবং 3,000। এছাড়া অন্যান্য এলাকার জন্য আচ্ছা, 5,000, 5,000, 4,000, 3,000। এখন কোন ব্যক্তির অ্যাজ পার ক্যালকুলেশন ট্যাক্স আসছে 2,000 টাকা, সে ঢাকায় বসবাস করে, তার ট্যাক্স আসবে কত? সর্বনিম্ন 5,000 5,000 5,000 টাকা। 5,000 টাকা স্যার। কোন ব্যক্তির ট্যাক্স আসছে 120 টাকা, সে আহ, যে কোনো একটা গ্রামে বাস করে, 3,000। 3,000 3,000 টাকা। কোন ব্যক্তির অ্যাজ পার ক্যালকুলেশন ট্যাক্স আসছে 6,000 টাকা, সে রেয়াত পাইছে 3,000 টাকা, সে ঢাকায় থাকে, 5,000 টাকা দেবে। 5,000 টাকা। 5,000 টাকা। মানে আপনি রেয়াত পাক আর যা পাক ওই মিনিমাম ট্যাক্স মিনিমাম কিন্তু ট্যাক্স তার দেওয়া লাগবে। দিতেই হবে, তাই 26-27 না? কি চেঞ্জ হবে? 26-27 26-27 নিয়ে আমরা এখন এইটার ভিতরে ঢুকবো না। 26-27-এ সামনে বাজেট আছে, বাজেটের পরে আগে কিছু তো জিনিস আছে যে আমাদের আপকামিং কিছু কিছু আমাদের কাছে আছে, বাট এটা বাজেটের পরে যখন হবে তখন বোঝা যাবে যে আসলে কতটুকু ঠিক থাকে কতটুকু চেঞ্জ হয়। হ্যাঁ, তো বাট আমরা এইটার ভিতর ওইটা আচ্ছা ঢুকে আচ্ছা আবার মানে হজবরলা না পাকাই। আপাতত মানে আপডেট সবকিছু আচ্ছা স্কিপ করেন, শুধু 25-26-এ ফোকাস। ওকে, তো এই হচ্ছে তাহলে আচ্ছা আমরা আচ্ছা জি মিনিমাম থ্যাংক ইউ। কর পাইলাম। এরপর চূড়ান্ত কর দায় যেটা আছে, এইটা জানা আছে? চূড়ান্ত কর দায় মানে কি? এরকম কয়েকটা খাতের নাম বলতে পারবেন যে চূড়ান্ত কর দায় কখন হয়? সঞ্চয়পত্র। যেমন সঞ্চয়পত্র থেকে আপনার উৎস কর্তন যেটা করে সেটা হচ্ছে চূড়ান্ত কর দায়। অর্থাৎ আপনার 1 টাকাও যদি ট্যাক্স না আসে, এইটার যেটা কাটছে এইটি আপনার ট্যাক্স, ফাইনাল ট্যাক্স। এখানে আর বাড়তি কমতি নাই। আবার এরকম আছে কয়টা? আপনার 4টা খাত আছে, তাই না? সম্পত্তি হস্তান্তর, অধিগ্রহণ। হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো একটু জাস্ট দেখে নেবেন। বাট আমাদের এখানে সব থেকে জনপ্রিয় হচ্ছে গিয়ে সঞ্চয়পত্র, এরপরে হচ্ছে সম্পত্তি হস্তান্তর। হ্যাঁ, তারপর আছে নগদ ভর্তুকির উপর উৎস কর কর্তন, এইগুলো হচ্ছে ধারা সহ একটু দেখবেন। আচ্ছা, তারপরে আমরা সারচার্জ নিয়ে কথা বলছিলাম। সারচার্জটা কি? ট্যাক্স অন ট্যাক্স। ট্যাক্সের উপরে আবার ট্যাক্স। এইটা কি? ধনী করদাতা যারা অথবা যারা তামাক প্রস্তুতকারক ব্যবসায়ের সাথে জড়িত অথবা যারা একাধিক মোটর গাড়ি আছে অথবা 8,000 বর্গফুটের অধিক গৃহ সম্পত্তি আছে, তাদেরকে হচ্ছে এই সারচার্জ দিতে হয়। এবং এই সারচার্জের কয়েকটা স্ল্যাব আছে, ওই স্ল্যাব অনুসারে তাদেরকে সারচার্জ দিতে হয়। পরিবেশ সারচার্জ আছে একটা, সেটা কি? একের অধিক মোটরযান। হ্যাঁ, একের অধিক মোটরযান যদি থাকে সেক্ষেত্রে তার একটা বাদে বাকিগুলোর উপরে পরিবেশ সারচার্জ দিতে হবে। তার মানে যদি কারো 2টা গাড়ি থাকে একটার উপরে সারচার্জ দিতে হবে, যদি কারো 5টা গাড়ি থাকে 4টার উপরে। 4টার উপরে সারচার্জ দিতে হবে। এরপরে আসেন অগ্রিম কর। অগ্রিম করটা কি? অগ্রিম কর কর স্যার হচ্ছে রেজিস্ট্রেশন, নতুন গাড়ি অথবা হ্যাঁ, ফিটনেস নতুন গাড়ির গাড়ি উপরে গুলো। হতে পারে। নর্মালি আগে গাড়ির কথা বলবেন না, নর্মালি অগ্রিম কর যখন বলবে যে সকল করদাতার সর্বশেষ নিরূপিত আয় বর্ষে মোট আয় 6 লক্ষ টাকার অধিক ছিল তাদেরকে অগ্রিম কর পরিশোধ করতে হয়। অগ্রিম কর কয়টা কিস্তিতে দিতে হয়? 4টা 4টা কিস্তি, স্যার। 4টা 4টা কিস্তিতে দিতে হয়। আচ্ছা, আমরা আপনার চ্যাট বক্সে দিলেই মনে হয় যে ভালো হয়। অগ্রিম কর 4টা কিস্তিতে দিতে হয়। এখানে আরো কিছু নিয়ম আছে, এগুলো আপনারা দেখবেন যে আপনার অগ্রিম করের কথা বলা আছে যদি 75%-এর কম যদি অগ্রিম কর পরিশোধ করে সেক্ষেত্রে কিন্তু তার আবার এটার উপর কি দিতে হয়? সুদ দিতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে অগ্রিম কর সংক্ষেপে। এরপর হচ্ছে চাকরি। চাকরির কথা যদি বলি প্রথমেই আমাদের মাথায় কি আসবে? চাকরি কয় ধরনের? 2 ধরনের চাকরি, তাই না? তো এই সরকারি বেসরকারি। হ্যাঁ, সরকারি বেসরকারি।
সরকারি চাকরির ক্ষেত্রে কি বলা আছে? সরকারি চাকরির ক্ষেত্রে এছাড়াও 225/2023 অনুসারে মূল বেতন, উৎসব ভাতা, বোনাস এই তিনটা হচ্ছে করযোগ্য আয়। বাকি যা যা অব্যাহতি আছে সরকারি বেতন আদেশে উল্লেখিত অন্যান্য ভাতা ও সুবিধাদি যা যা থাকবে সবকিছু কি করমুক্ত। অব্যাহতি এখন আসেন বেসরকারি চাকরি যদি হয় তাহলে নিয়োগকর্তা থেকে সে যা যা পাইছে সেটা অর্থমূল্যে হোক বা অর্থমূল্যের বাহিরে হোক, সেক্ষেত্রে যে নিয়ম আছে ওই নিয়ম অনুসারে তার সব কিছু যোগ করে বেতনায় বের করতে হবে। তারপরে এই বেতনায়ের 1/3 অথবা 5 লক্ষ টাকা দুইটার মধ্যে যেটা কম সেইটা হচ্ছে সে এক্সেমটেড পাবে, তাই না? এই তো। জি স্যার। আচ্ছা, এরপরে যদি ভাড়া মূল্যের কথা বলি, ভাড়া মূল্য খুব সংক্ষেপে এইভাবে কি বলতে পারি আমরা? ভাড়া মূল্য প্রথম হচ্ছে দুই রকমের, তাই না? একটা গৃহ সম্পত্তি আর একটা গৃহ হচ্ছে সম্পত্তি সম্পত্তি ছাড়া ব্যতীত। অন্যান্য সম্পত্তি। তো বলা আছে প্রথমে আমাদেরকে কি বের করতে হবে? প্রথমে মোট ভাড়া মূল্য ক্যালকুলেশন করতে হবে। এই জন্য দুইটা সূত্র দেয়া আছে, একটা হচ্ছে গৃহ সম্পত্তির উপরে আর একটা হচ্ছে গৃহ সম্পত্তি বাদে অন্যান্য সম্পত্তির উপরে, নাকি? জি স্যার। এবং এখানে আরেকটা জিনিস জানতে হবে আমাদেরকে, সেটা সেটা হচ্ছে অ্যানুয়াল ভ্যালু বা বার্ষিক মূল্য। বার্ষিক মূল্য কিভাবে বের করে? তার যে সূত্র আছে ওই সূত্র অনুসারে আমরা এটা বের করতে পারবো, নাকি? জি স্যার। এখন দেখেন, ভাড়া হইতে আয় বের করার জন্য আমরা 5টা স্টেপ ফলো করি। প্রথমত হচ্ছে আমরা অ্যানুয়াল ভ্যালু বা বার্ষিক মূল্য ক্যালকুলেশন করব, সেটা পারি তো সকলে? জি স্যার। তারপরে হচ্ছে টোটাল ভাড়া মূল্য আমরা নির্ণয় করব, এটা হচ্ছে ওই যে দুইটা সূত্র আছে ওই সূত্র অনুসারে, নাকি? এরপরে হচ্ছে অনুমোদিত খরচ সমূহ নির্ণয় করব। অনুমোদিত খরচের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেরামত বা ব্যয়। টাকা সংগ্রহ সংক্রান্ত কয়েকটা হেড দেয়া আছে। এইগুলোর বিপরীতে 25% হচ্ছে আবাসিক ক্ষেত্রে অথবা 30% হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রে সে পাবে। তার মানে কোনো অঙ্কে যদি আপনাকে মেরামত খরচ দেয়া থাকে আপনি কি করবেন? সরাসরি 25% অথবা 30% নিবেন, নাকি? দেন জি স্যার। অ্যাকচুয়াল আপনার খরচ যদি এর থেকে কম হয়, যতটুকু কম ততটুকু হচ্ছে আবার বিশেষ ভাড়া আয় হিসেবে পরবর্তীতে গণ্য হবে, যোগ হবে, যোগ হবে। নাকি? জি ওকে। এইভাবে এই যে জিনিসটা আমি যে যতগুলো ক্লাস করছেন আপনারা প্রত্যেকটা ক্লাসে আমি সামারি বানাইতে বলছি। আলহামদুলিল্লাহ আপনারা কেউই এখন পর্যন্ত সামারি জমা দেন না, এবং আপনাদেরকে এই এই কোর্সে জয়েন করার ক্ষেত্রে যে শর্ত দেয়া ছিল এই শর্তগুলো আমি জানি না কয়জন ফিল আপ করতেছেন, বাট আমার চোখে মনে হয় যে আসলে ওইভাবে ফিল আপ করতেছেন না। হ্যাঁ, তো এটা না করলে এটা আপনাদেরই হচ্ছে গিয়ে লস। আমি যা যা বলেছি আপনাদের জন্য বলেছি, আমি রেকর্ডিং দিতে চাই নাই। এটাও শুধু আপনাদের জন্য যে রেকর্ডিং দিলে এই যে দেখেন মাত্র 110 জন জয়েন করছেন, অথচ আমাদের পার্টিসিপেন্টস হচ্ছে 150+। হ্যাঁ, তো প্রায় অনেকজন জয়েন করেন না কেন? তারা এক চিন্তা করতেছে যে সে রেকর্ডিং তো পেয়েছেন। আমিও এজন্য আমার যেটা হয়েছে আমি মানে অনেকটা রিলিফ পাইছি, কারণ আপনাদের রেকর্ডিং দেয়া আছে। এখন আপনারা আমাকে যদি আবার কোনো কিছু বলতে বলেন আমি বলতে পারি যে ভাই রেকর্ডিংটা ভালোভাবে দেখে নেন। তো কাজের দায়িত্ব আপনারা, আপনাদের দায়িত্ব আপনারা নিজেরা নিয়ে নিয়েছেন। তো ঠিক আছে, এখন স্যার 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 ওই লাস্ট ক্লাসে একটা কোশ্চেন আসছিল, ওই যে আহ, মেরামত ব্যয়টার যে শূন্যতা ভাতা যেটা, ওইটা কি মেরামত ব্যয় আহ, থেকে বাদ দেওয়ার পরে না বের না, করবো ওইটা তো নাকি? কালকে ক্লাসেই তো সমাধান করে দিলাম। এটা হচ্ছে আপনি দেখবেন যে মোট ভাড়া আয় নির্ণয়ের যে সূত্র আছে যেটা, সেই সূত্রটার দিকে ভালোভাবে যদি খেয়াল করেন, মোট ভাড়া মূল্য নির্ণয়ের ক্ষেত্রেই কিন্তু আপনার শূন্যতা ভাতার কথা বলা আছে, যেহেতু ওইটা বলা আছে। আর ওই মেরামতের কথা ওইখানে কি বলছে? মোট ভাড়া আয়ের 25%। তার মানে কি শূন্যতা ভাতা বাদ দেওয়ার পরে যেটা থাকে সেইটাই হচ্ছে আপনার মোট ভাড়া মূল্য, ওইটা 25%। ঠিক আছে, আচ্ছা সূত্রটা জাস্ট খুব ভালোভাবে একটু খেয়াল করবেন, তাইলেই হবে। স্যার, একটা কোশ্চেন ছিল ঠিক আমার। আছে, ঠিক আছে। জি বলেন। স্যার, আপনি অ্যাসাইনমেন্ট দিয়েছেন, আমরা করেছি। ওই ফার্স্ট অ্যাসাইনমেন্টে ওই যে মালিক কর্তৃক ভাড়াটিয়ার পক্ষে গ্যাস ও পানির বিল, এটা কি স্যার প্রকৃত ভাড়া আমরা নির্ণয় করে ওটা বাদ দিয়ে তারপর কি প্রকৃত ভাড়া নির্ণয় করবো আবার? কি ছিল?
ওই যে মালিক কর্তৃক ভাড়াটিয়ার পানি ও গ্যাস বিল আচ্ছা প্রদান। আচ্ছা, এখন আসেন, আপনি যে বাসায় ভাড়া থাকেন সেই বাসায় বিদ্যুৎ খরচ করছে কি? আপনি করছেন না? এই বিদ্যুৎ বিল পরিশোধ করার কথা কার? আপনার। কিন্তু সেটা পরিশোধ করতেছে কে? বাড়িওয়ালা। তাইলে বাড়িওয়ালা আলটিমেটলি যদি 10,000 টাকা ভাড়া পায়, সেখান থেকে যদি 1,000 টাকা সে আপনার খরচ বাবদ দেয়, তাহলে আসলে আসলে সে কত টাকা পাইছে? জাস্ট, হ্যাঁ, জাস্ট এইটা জাস্ট একটু কমন সেন্স ইউজ করলে দেখবেন যে পেয়ে যাবেন। মানে আপনার যে খরচ সেটা বাড়িওয়ালা দিচ্ছে, তার মানে কি বাড়িওয়ালা যেটা পাচ্ছে সেটা তো সম্পূর্ণ তার না, তখন ভাড়া মূল্য থেকে ওইটা বাদ যাবে। আবার যদি এরকম হয় যে আপনার এই যে ট্যাক্স বা কোনো কিছু যেটা বাড়িওয়ালার দেওয়ার কথা সেইটা ভাড়াটিয়ে দিছে, তার মানে কি ওইটা তো আলটিমেটলি ভাড়াটিয়ার বেশি খরচ হইলো না, এজন্য ওইটা হচ্ছে বাড়িওয়ালার ইনকাম হিসেবে ট্রিট হবে। তো এইখানে দেখবেন যে কার রেসপন্সিবিলিটি দিচ্ছে কে, তাইলে সেটাকে আসলে ভাড়া হিসেবে যোগ হবে কি হবে মাইনাস হবে। ঠিক আছে, এটা ওইভাবে খেয়াল করবেন, জাস্ট একটু খেয়াল করবেন, তাইলেই হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাইলে আমরা মোটামুটি আগের রিভিশন শেষ করলাম। এখন আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন। আমরা সবাই ট্যাক্স ক্যালকুলেশন নর্মালি জানি যে করমুক্ত সীমা বাদ দেওয়ার পরে করমুক্ত সীমাটা হচ্ছে ট্যাক্স করদাতার শ্রেণী অনুসারে করমুক্ত সীমা থাকে, সেটা বাদ দেওয়ার পর প্রথম 1 লাখের উপরে 5%, তারপর 10, 15, এইভাবে যে স্ল্যাব অনুযায়ী যে কর নির্ণয় করা সেটা আমরা প্রত্যেকে জানি নাকি। তো এবারে হচ্ছে আমরা এইখানে কিছু কিন্তু থাকতে পারে, সেই কিন্তুগুলো একটু দেখি। সকলের সাথে ক্যালকুলেটর আছে তো? ক্যালকুলেটর কাগজ কলম আছে? আচ্ছা, আর যখন ক্লাস শুরু হবে অনুগ্রহ করে আমাকে আর কেউ কল দিবেন না। ঠিক আছে, ক্লাস শুরু দ্যাট মিন্স আমি হচ্ছে মোবাইল থেকে অফ। তো আজকে ডেট 3, আজকে আমরা ট্যাক্স কম্পিটিশন দেখব। ট্যাক্স কম্পিটিশনের সাধারণ নিয়ম কি? সাধারণ নিয়ম হচ্ছে করমুক্ত সীমা, তারপরে হচ্ছে অন্যান্য যা যা আছে। আমরা এখন এটারে বন্ধ করে দিই, ডিস্ট্রাকশন। আচ্ছা, করমুক্ত সীমা, কর ধাপ, কর হার অনুযায়ী আমরা ট্যাক্স ক্যালকুলেশন করতে পারি। এইটা নর্মালি আমরা সকলে পারি, এই জায়গায় কারো তো ঝামেলা নাই, আছে? এই ট্যাক্স ক্যালকুলেশনে কারো কি ঝামেলা আছে? নাই, সবাই পারি আমরা। দেখেন এখানে আমরা কি কি জানি, যে করদাতার ধরন অনুযায়ী সাধারণ করদাতা 3,50,000 টাকা, এতক্ষণ আমরা আলোচনা করছি। মহিলা বা 65 বছর বা তদূর্ধ্ব যদি হয় 4 লক্ষ টাকা, প্রতিবন্ধী থার্ড জেন্ডার যদি হয় 4,75,000, তারপর 5 লক্ষ টাকা। প্রত্যেক প্রতিবন্ধী সন্তানের জন্য 50,000 টাকা করে করমুক্ত সীমা বাড়বে। আর কর হারটা কি? প্রথম 3,50,000 অথবা করমুক্ত সীমা যেটা আছে এই যে করদাতার ধরন অনুযায়ী সেটার উপরে 0, পরবর্তী 1 লক্ষ টাকা 5, পরবর্তী 4,10,000, পরবর্তী 5,15,000, পরবর্তী যা যা আছে। এবারে আসেন, আমরা যদি 3টে এক্সাম্পল দিয়েছি এখানে। এক্সাম্পল 1, জনাব রহিমের করযোগ্য আয় হচ্ছে 5,50,000 টাকা। আরোপযোগ্য কর কত? প্রত্যেকে এটা দেখেন বাইর করতে পারেন কিনা। এইটা করছেন না? অবশ্যই তো আগে করছেন। 15,000 স্যার, 15,000। 15,000, ওকে। আমরা একটা ক্যালকুলেটর দিছিলাম আপনাদেরকে, এটা ব্যবহার করছেন? জি স্যার। এটা কত ছিল? 5,50,000, তাই তো? 15,000 টাকা, ঠিক আছে তো ক্যালকুলেটর। আচ্ছা,
তারপরে মিস মুনতাহার করযোগ্য আয় হচ্ছে 7 লক্ষ টাকা। আরোপযোগ্য কর কত হবে? 25,000 টাকা স্যার। 25,000। 30,000 হবে স্যার, 30,000। কার কত হয়েছে চ্যাট বক্সে লেখা দেন। স্যার 25,000 হয়েছে স্যার আমার। 25,000 স্যার, 25,000। 25,000 হয়েছে কার? সবাই লেখেন 25 বা 30। 25। এর নাম কি? স্যার মুনতাহা তো মহিলা। মুনতাহা মহিলা, তার মানে তার হচ্ছে 4 লাখ টাকা হচ্ছে করমুক্ত সীমা। আচ্ছা, এইটা দেখা যাচ্ছে তো ঠিকঠাক। ওকে, এরপরে আসেন ঢাকায় বসবাসরত জনাব ইকরামের 6,20,000 টাকা। তিনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং 2 জন প্রতিবন্ধী সন্তানের আইনগত অভিভাবক। তার আরোপযোগ্য কর কত? স্যার, একটা কর আসছে 1,000, কিন্তু ঢাকায় বসবাসের জন্য ওনার 5,000 টাকা দিতে 5,000। হবে স্যার জন্য। কার কত আসছে চ্যাট বক্সে লিখে দেন। ক্যালকুলেশন আসছে স্যার 1,000 টাকা, কিন্তু 1,000 দিতে হবে টাকা 5,000 স্যার। টাকা। 1,000 টাকা আসে, তাই? জি তার স্যার, মানে মিনিমাম হচ্ছে তার 5,000 টাকা। 5,000। এ লোক কি? এর হচ্ছে আর এর প্রতিবন্ধী সন্তান আসলে আছে। 1,000 দেওয়া লাগবে, 5,000। আচ্ছা, এখানে কত আসছিল? 6,20,000। 1,000 আসছে, দিতে হবে 5,000, যেহেতু সে ঢাকায় থাকে। ওকে, নাইস। তারপরে দেখেন, এখন এই যে আয়ের সাথে কি কি থাকতে পারে। টোটাল ইনকামের মধ্যে দেখেন অনেক কিছু থাকতে পারে। কি কি থাকতে পারে? আপনার স্বাভাবিক আয় যেটা আছে, স্বাভাবিক আয় বলতে যার মধ্যে কোনো ওই যে মিনিমাম ট্যাক্স বা হাবিজাবি কোনো কিছু নাই, এরকমের থাকতে পারে। তারপরে মিনিমাম কর হার প্রযোজ্য এরকম ইনকাম থাকতে পারে, যেমন ব্যাংক সুদ, সঞ্চয় বা স্থায়ী আমানতের সুদ, এরকমের কিছু থাকতে পারে। অনেকের আরো কি কি লটারি থেকে ইনকাম এর করছে, বা রয়্যালটি আছে, বিভিন্ন ধরনের থাকতে পারে, তাই না? তারপরে হচ্ছে চূড়ান্ত কর হার প্রযোজ্য আয় থাকতে পারে, যেমন সঞ্চয়পত্রের সুদ, তারপরে এই যে সম্পত্তি হস্তান্তর যেটা বললেন, তো এই টাইপের। তো এই টাইপের বিভিন্ন রকমের হ্রাসকৃত হারের কর থাকতে কর হার প্রযোজ্য এরকম ইনকাম থাকতে পারে। তো কথা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের ইনকাম টোটাল ইনকামের মধ্যে থাকতে পারে। কারণ কি, সকল করযোগ্য আয় তো আমরা ওই যে 10টা খাতের মধ্যে ঢুকাইছি, তাই না? ঢুকে তারপরে আমরা টোটাল ইনকাম বের করছি বা মোট আয় বের করছি। তার মধ্যে ওই মোট আয়ের ভিতরে কিন্তু সঞ্চয়পত্রের সুদ যেটা, সেটাও আছে, ব্যাংক সুদ যেটা, সেটাও আছে। কিন্তু সঞ্চয়পত্রের সুদের উপরে তো আপনার হচ্ছে সরাসরি ধরেন 5,000 টাকা বা 5% বা 10% যেটা বলেন, ওইটা হচ্ছে ফাইনাল ট্যাক্স। তাহলে ওইটা যদি ফাইনাল ট্যাক্স হয়, তাহলে আপনি ট্যাক্সটা ক্যালকুলেশন করবেন কিভাবে? ঝামেলা হয়ে যাবে না? যেমন দেখেন, এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, রহিমা বেগমের আয়ের তথ্য নিম্নরূপ। তার চাকরি হইতে আয় আছে 2 লক্ষ টাকা, এফডিআর এর সুদ আছে 10 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষ টাকা এফডিআর এর সুদ। এটা কি তার মিনিমাম ট্যাক্স জড়িত, অর্থাৎ তার যদি 0 টাকাও হয়, এই যে 10%, 1 লক্ষ টাকায় কত টাকা আসে? 10,000 টাকা, তাই না? এই ট্যাক্সটা কিন্তু তার দিতেই হবে। তারপরে হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রে দেখেন 50,000 টাকা সুদ, কিন্তু 5,000 টাকা টিডিএস কাটা হয়েছে, তার মানে 5,000 টাকা হচ্ছে তার ফাইনাল ট্যাক্স। তার মানে এখানে বেশি হোক আর কম হোক, তাকে ট্যাক্স 5,000 দিতে হবে। আর এই এফডিআর এর ক্ষেত্রে কি বলছে? এফডিআর এর ক্ষেত্রে বলছে মিনিমাম 10,000 টাকা তার দিতে হবে, কিন্তু যদি অ্যাজ পার ক্যালকুলেশন বেশি আসে, তখন সে বেশিটা দিবে। তার মানে কি, ভেজাল না একটা? এখন আপনি কিভাবে এই ট্যাক্সটা ক্যালকুলেশন করবেন? আপনি যদি স্ল্যাব অনুসারে করেন, তাইলে কি এটা সঠিক হবে? বলেন, স্ল্যাব অনুযায়ী ওনার তো করলে? ট্যাক্সই আসবে না। হ্যাঁ, ওনার তো ট্যাক্সই আসবে না প্রথমত। হ্যাঁ, ট্যাক্স ওনার আসবে না। ওনার ট্যাক্স আসবে না, কারো অনুযায়ী। বেশি আসবে, কারো কম আসবে, মানে
মূল কথা হচ্ছে সঠিক তথ্য তো আর পাওয়া যাবে না, যাবে? তাইলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমাদেরকে আয়কর আইনে যে নিয়ম বলে দিছে সেই নিয়ম অনুসারে আমাদেরকে কাজ করতে হবে। সেই নিয়ম কি, সেইটাই হচ্ছে আমরা একটু দেখি। এইটা বের করতে বলছিলাম আপনাদেরকে। এটা অনেকেই পারছেন, কিন্তু প্রপার নিয়ম অনুযায়ী আমি যেটা চাইছিলাম যে ক্যালকুলেশনটা দেখাই দেন, কিন্তু সেভাবে কেউ করে নাই। তো দেখেন, এখন আসেন, কোন ব্যক্তির যদি মিনিমাম নিয়মিত আয় থাকে, আবার কর হার প্রযোজ্য মানে মিনিমাম ট্যাক্স আছে এই রকমের ইনকাম থাকে, সেক্ষেত্রে কি হবে? দেখেন, প্রথমত এই লোকের কি আছে, জনাব রহমানের করযোগ্য আয়ের তথ্য, তার চাকরি হইতে আয় আছে 3,50,000 টাকা, ভাড়া হইতে আয় আছে 50,000 টাকা, ব্যাংক সুদ আয় আছে 50,000 টাকা, এখানে 10% টিডিএস কাটা হয়েছে। এখন দেখেন এখানে তার কয় ধরনের ইনকাম আছে? 3। না, দুই ধরনের স্যার। এখানে একটা হচ্ছে নিয়মিত আর একটা হচ্ছে মিনিমাম। মিনিমাম। নিয়মিত আছে কোনটা? এই যে চাকরি হইতে আয়, এটা কি নিয়মিত না? রেগুলার জি স্যার, ট্যাক্স। তারপর ভাড়া হইতে আয়, এটা কি রেগুলার, তাই না? রেগুলার ট্যাক্স স্যার। হ্যাঁ, ব্যাংক সুদ হচ্ছে মিনিমাম ট্যাক্সেবল। তাহলে দুই ধরনের আছে, তাই না? এখন দেখেন, আমরা যদি এখানে টোটাল ইনকাম বের করি, টোটাল ইনকাম মোট আয় কত? 4,50,000। 4,50,000 টাকা স্যার। 4,50,000 টাকা। অর্থাৎ রিটার্ন ফর্মের ওই যে 1 থেকে 10 যোগ করলে যেটা আসে সেটা কত? 50,000। 4,50,000 টাকা ওখানে হবে। এখন এই 4,50,000 টাকার উপরে যদি আপনি সরাসরি ট্যাক্স বের করেন, তাইলে কি এটা হবে? না। না স্যার। হ্যাঁ, তাইলে সেটা হবে না। যদি হয় আন্দাজে ম্যাচ করছে, কিন্তু নাও তো হইতে পারে, তাই না? এই জন্য কি প্রপার একটা নিয়ম মেনটেন করতে হবে আমাদেরকে। তাহলে এখানে আমরা নিয়মিত আয় কত পাইছি? 4 4 লাখ। লক্ষ টাকা স্যার। 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা। আর মিনিমাম কর প্রযোজ্য আয় পাইছি কত? 50,000। 50,000 টাকা। 50,000 টাকা। এবারে আমরা আরোপযোগ্য কর নির্ণয় করব। দেখেন, এখানে আমাদেরকে 5টা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে নিয়মিত আয়ের উপর কর হার অনুযায়ী কর গণনা। তাইলে নিয়মিত আয় পাইছি কত আমরা? 4 4 লাখ লক্ষ টাকা। টাকা স্যার। 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ টাকার উপরে একটু বের করেন তো কত টাকা? 2,500 টাকা স্যার। 2,500 টাকা। 2,500 টাকা। তারপরে আসেন, ধাপ 2-এ বলছে কি, নিয়মিত প্লাস ন্যূনতম কর প্রযোজ্য আয়। তাহলে নিয়মিত প্লাস ন্যূনতম কর প্রযোজ্য আয় যোগ করলে কত হয়? 7,500 টাকা স্যার। ভাই, আয়ের কথা 4 বলছি। লক্ষ 4,50,000। স্যার 4,50,000 টাকা স্যার। 4,50,000। এই 4,50,000 টাকার উপরে সিস্টেম অনুযায়ী যে স্ল্যাব অনুযায়ী যদি ক্যালকুলেশন করেন কত আসে? 5,000। 5,000। 7,000 টাকা স্যার। হুম? 5,000। এক একজন এক এক রকম কেন? চ্যাট বক্সে বলেন। 5,000। 5,000 টাকা। 5,000 হবে। 5,000 শিওর? জি স্যার। 4,50,000। ইনি কি পুরুষ না মহিলা ছিল? জনাব রহমান পুরুষ। পুরুষ। 3.5 লাখ, 1 লাখ, 1 লাখে 5,000। হ্যাঁ, 5,000। 5,000 টাকা স্যার। ঠিক আছে। আচ্ছা, 5,000 টাকা আসে। এইবারে আমরা কি করব? ধাপ 3-এ কি বলছে? ধাপ 3-এ বলছে ধাপ 2 থেকে ধাপ 1-এর কর, মানে ধাপ 2-এ কর আসছে কত আমার? 5,000। 5,000। 5,000। একে ছিল 2,500। হ্যাঁ, আর ইয়াতে আসছে আসবে 2,500। 2,500। তা ধাপ 2 থেকে ধাপ 1 যদি বিয়োগ করেন, তাইলে আসে কত? 2,500। 2,500 টাকা। তাহলে আমরা কি পাইলাম? 3 নম্বর ধাপে 2 থেকে 1 বের করলাম। তাহলে টেকনিক্যালি চিন্তা করেন, আপনার সবকিছু মিলে ট্যাক্স আসছে 5,000, আর মিনিমাম বাদ দিয়ে আসছে 2,500। তাইলে ওই যে মিনিমাম আয়ের উপরে যেটা, সেটা তো ডিফারেন্সটা, তাই না?
জি স্যার। জি। তাহলে 2500 টাকা। এবারে দেখেন ধাপ 4 ন্যূনতম করটা কিভাবে আসে, উৎসে কর্তন এবং ধাপ 3-এর যে কর, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? ধাপ 3-এ কর আসছে কত? 5,000। 7,500। ধাপ 3-এ কত আসছে? 2,500 2,500। 2500 আসছে। আপনি 2,500। 2 নম্বর ধাপ থেকে 1 নম্বর ধাপ বিয়োগ করছেন, সেটাই তো ধাপ 3-এ আসছে, তাই না? ওটা 2,500। হ্যাঁ। 2500। তো সেই 2500 সাথে তুলনা করবেন কিসের সাথে? উৎসে টিডিএস কর্তন কাটবে। যেটা করছে। পরিবর্তন হ্যাঁ, এর মধ্যে তাহলে যেটি বড়। টিডিএস কাটছে কত? 5,000। 10,000। 5000। তো সেক্ষেত্রে এই দুইটার মধ্যে যেটা বড়, দুইটার মধ্যে বড় কোনটা? 5,000। 5,000। 5000। তার মানে 5000 টাকা হচ্ছে মিনিমাম ট্যাক্স এইখানে। এখন আসেন ধাপ 5 আরোপযোগ্য কর কিভাবে বের করবেন? ধাপ 1 এ রেগুলার ট্যাক্স আসছিল কত? 2,500। 2500 যোগ ধাপ 4 এ মিনিমাম ট্যাক্স পাইছি কত 5,000। আমরা? 5,000। 5000। তাইলে আমার টোটাল ট্যাক্স কত? 7,500। 7500। তো এইটা হচ্ছে আলটিমেট নিয়ম, ঠিক আছে? জটিল স্যার একটু মনে হলো। স্যার এক্ষেত্রে কি 5টা নিয়মই অ্যাপ্লাই করে আগাতে হবে এভাবে কি? হ্যাঁ, এইটা হচ্ছে অরিজিনাল নিয়ম। আপনার যখন দেখেন এখানে কি বলছে, দুই ধরনের কথা বলছে, যখন নিয়মিত প্লাস হচ্ছে মিনিমাম ট্যাক্স আরোপযোগ্য আয় যদি থাকে, তখন আমরা এই নিয়মটা ফলো করব, ঠিক আছে? এটা স্ক্রিনশট দিয়ে নেন। এরপরে আসেন, যদি নিয়মিত প্লাস চূড়ান্ত কর প্রযোজ্য স্যার আয় আগের থাকে। একটু স্লাইডটা একটু দেওয়া যাবে? স্ক্রিনশটটা নিতে পারিনি। একটা মিনিট। হ্যাঁ, নেন। জি স্যার হয়েছে। ওকে। এরপরে দেখেন নিয়মিত প্লাস চূড়ান্ত বা ফাইনাল ট্যাক্সেবল ইনকাম যদি থাকে, এক্সাম্পল জনাব রহমানের করযোগ্য আয়ের তথ্য, চাকরি হইতে আছে তার 3,50,000, ভাড়া হইতে 50,000, সঞ্চয়পত্র, এখানে জাস্ট ওইটা ডিফারেন্স করে দিছে। আগে ছিল কি ব্যাংক সুদ, আর এখন হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র। তাহলে সঞ্চয়পত্রটা কি ফাইনাল ট্যাক্স না? হুম। আচ্ছা, এবারে দেখেন আমাদেরকে টোটাল ইনকাম বের করতে হবে। টোটাল ইনকাম কত? 4,500। সাড়ে 4.5। আচ্ছা, টোটাল ইনকাম 4.5 পাইলাম। নিয়মিত আয়ের আয় কত? 4 4 লাখ। 4 লাখ। লাখ। 4 লাখ। 4 লাখ। আর বাকিটা হচ্ছে ফাইনাল ট্যাক্স। এখন আমরা আরোপযোগ্য কর বের করব। নিয়মটা হচ্ছে, প্রথম নিয়মিত আয়ের উপরে কর হার অনুযায়ী গণনা করব আমরা। নিয়মিত আয় কত ছিল? নিয়মিত 4 4 লাখ লাখ। টাকা স্যার। 4 লাখ। এই 4 লাখের উপরে ট্যাক্স হিসাব করবে। 4 লাখের উপর ট্যাক্স কত আসে? 2,500 টাকা। 2,500 টাকা স্যার। 2,500। এর সাথে যোগ দিব সরাসরি চূড়ান্ত ট্যাক্স। চূড়ান্ত ট্যাক্স কত? চূড়ান্ত ট্যাক্স 5,000 হলো টাকা স্যার স্যার। 5,000 টাকা 5,000। স্যার। সমান সমান কত আসে? 7,500 টাকা স্যার। 7,500 টাকা আসে, ঠিক আছে? তো এই হচ্ছে দুইটা ক্যালকুলেশন গুলো একটু মাথায় রাখবেন, বিভিন্ন রকম এক্সাম্পল দিয়ে এগুলা কাজ করবেন। আজকে হচ্ছে আমাদের কৃষি হইতে আয়টা আমরা শেষ করবো ইনশাল্লাহ। স্যার এই যে এতক্ষণ বললেন যে ন্যূনতম প্রযোজ্য কর কর করযোগ্য আয় এবং চূড়ান্ত করযোগ্য আয় এবং নিয়মিত আয়, এই হুম। তিনটা জিনিস কি এটা কি অলওয়েজ এরকম আমরা আলাদা আলাদা করে করবো নাকি প্রশ্নে বলা থাকলে? এখন এটা বুঝতে হবে, ঠিক আছে? যদি আপনি কোশ্চেনের প্যাটার্ন যদি বুঝেন যে না এইভাবে করার জন্য বলছে, তখন এইভাবে করতে হবে। আর যদি একদম সংক্ষেপ করেন, সংক্ষেপে করে দিতে পারবেন, বলে দিতে পারবেন, কিন্তু ক্যালকুলেশন যদি দেখাইতে বলে, তাইলে আপনি এইভাবে দেখাই দিতে হবে, তাহলে ঠিক একটু আছে? কষ্ট দিব আপনাকে, একটু প্রথম ওই উদাহরণ একটু যাবেন, ওই যে রহিমা বেগমের, তাহলে একটু কোশ্চেন ছিল আমার এই জায়গায়। হ্যাঁ, হুম। এই প্রথমটা তার আগেরটা, এইটা এই হুম। দেখেন, তারপরে হ্যাঁ এটাই মনে হয়, হ্যাঁ না এরপরটা স্যার, এরপরটা এইটাই তো রহমিয়া বেগম। তারপরেরটা মনে হয়, একই তো। তারপরেরটা স্যার, তারপরেরটা হ্যাঁ স্যার, পরে একটা ছিল আর কি, তারপরে রহিমা বেগম এই একটাই।
আর রহিমা না, আরেকটা মনে হয় নাম, নাম না মানে এটা এইটা স্যার, এটা স্যার। এই স্যার, রহমানের এখানে দেখেন, আমি যদি ভেঙে ভেঙে না করতে যাই, আমাকে হুম প্রশ্ন করছে করযোগ্য আয়ের তথ্য দাও, হুম আরোপযোগ্য কর বের করো। হুম এখন আমি যদি মানে এত না ভেঙে করতে যাই, তাহলে কি দাঁড়ায়? তাইলে টোটাল টোটাল সাড়ে তিন আর এক, সাড়ে চার। হুম সাড়ে চার থেকে আমি সাড়ে তিন বাদ দিয়ে বাকি 1 লাখ, 1 লাখের উপরে ডাইরেক্ট হুম 5% আমার কর আসে 5,000 টাকা। এদিকে আবার তার ন্যূনতম করও আসে 5,000 টাকা। তাহলে দুইটাই কিন্তু 5,000 টাকা আসে না, এটা হবে না। ডাইরেক্ট করলে। আপনি তো আপনাকে তো নিয়ম বলে দিছে আইনে। কিন্তু এটাই আমার প্রশ্ন স্যার। এখন আমি কোন সময় বুঝবো যে আমাকে ভেঙে ভেঙে করতে হবে আর কি? আপনার আপনার ভেঙে করাটাই তো আসল নিয়ম। আপনার যদি 7.5 এখানে না আসে, তার মানে আপনার ক্যালকুলেশন ঠিক নেই। ডাইরেক্ট করলে 5 আসে আর কি, এই আমার মানে প্রশ্ন। ডাইরেক্ট ডাইরেক্ট করা যাবে না, সেটাই তো বললাম যে আপনি এটা ইয়াতে এন্ট্রি দেন, এন্ট্রি দিয়ে দেখেন যে কত আসে। জি স্যার, এটা ডাইরেক্ট হবে না। আপনার নিয়ম যেটা বলছে ওই নিয়ম অনুসারে তো করতে হবে, তাই না? স্যার উৎস কোডটা স্যার আগে দেখাতে হবে আলাদাভাবে। আচ্ছা, স্যার আমার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ওই আগের ইটা নিয়ে। স্যার ওই আগের ওই স্লাইডটাতে গেলে একটু স্যার, 3 নাম্বার ধাপ যেটা স্যার, হ্যাঁ। এই ওই 3 নাম্বার ধাপটা যদি আমি ফলো না করি স্যার, সরাসরি 5 নাম্বার ধাপে আবার গিয়ে তো আসছেন আমার ফলো না করি, ভাই আইনের বিষয়টা তো ফলো করতে হবে। ফলো এটা ফলো না করলে তো আপনার হচ্ছে না। নিয়মে বলছে আপনি এইভাবে বের করবেন, তাইলে আপনি যদি এইভাবে ফলো না করেন তাইলে হবে? না স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার, ওই 3 নাম্বার ধাপটা যেটা কর ধাপ অনুসারে ন্যূনতম হুম কর স্যার, ধাপ 2 এর কর বিয়োগ ধাপ 1-এর কর স্যার, হুম এটাকে আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে স্যার? 2 থেকে বিয়োগ করে যে যে অ্যামাউন্টটা আসছে আমার 2,500 টাকা, না, এখানে কি আমি এই ধাপগুলো তো আপনার বোঝার সুবিধার্থে এইভাবে দেখাইছি। এখন আপনি এগুলো এইভাবে দেখাবেন এমন তো কোনো কথা নাই। বুঝতে পারছি স্যার। আপনাকে নিয়মটা, আপনার কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এইভাবে দেখাইছি। থ্যাংক ইউ স্যার। জি। আচ্ছা, তাইলে আমরা এবারে কৃষি আয়টা একটু খুব দ্রুত শেষ করি। দেখেন অলরেডি আমাদের 10টা বাজে। ঠিক আছে, তো কৃষি আয় খুবই সহজ, খুব, কিন্তু আমাদের আইটিপি পরীক্ষা যারা দিবেন, 3টা ইনকাম হচ্ছে সব থেকে বেশি কভার করে। একটা হচ্ছে আপনার ভাড়া, একটা হচ্ছে চাকরি, একটা হচ্ছে কৃষি। এই তো যাই হোক, এগুলো সব আইনের ভিতরে বলা আছে যে কোনগুলা মিনিমাম ট্যাক্স, কোনগুলা চূড়ান্ত ট্যাক্স। হ্যাঁ, আপনাদেরকে এই জন্য তো এই যে রবি, এই যে আয়কর নির্দেশিকা তো পড়তে বলছিলাম। আয়কর নির্দেশিকা যে পড়েন নাই, এইটা হচ্ছে তার প্রমাণ। ঠিক আছে, আচ্ছা দেখেন আমরা কৃষি আয়ের রেফারেন্সটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা খাতায় লেখেন যে এটা আইনের 40 থেকে 44 ধারায় কভার করা হয়েছে। আয়কর নির্দেশিকায় 30 থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত আপনাদেরকে স্টাডি করতে হবে, এবং 3rd শিডিউল যেটা আছে আইনের, এখানে অবচয় সম্পর্কে বলা আছে। অর্থাৎ কৃষি আয়ের ক্ষেত্রে এই যে অবচয়ের তালিকা দেয়া আছে, ওইভাবে হচ্ছে আপনি অবচয়, যন্ত্রপাতির অবচয়টা আপনি মাইনাস খরচ হিসাবে দেখাতে পারবেন। এটা কেন, ধরেন আপনি একটা যন্ত্রপাতি কিনছেন বা একটা ক্যাপিটাল অ্যাসেট, এগুলো তো, তাই না? তো কেনার পরে আপনি 1 বছরে এটা চাইলে দেখাই দিতে পারবেন না। তো সেটার জন্য ওই ওই যে অ্যাজ পার 3rd শিডিউল আপনাকে খরচটা ক্লেম করতে হবে, অবচয় ক্লেম করতে হবে, হ্যাঁ, ডেপ্রিসিয়েশন বা যাই বলেন। এরপরে হচ্ছে রিটার্ন ফর্মের আবার তফসিল 3 আছে। এই তফসিল 3 আর অবচয়ের মানে আইনের তফসিল 3য় তফসিল, দুইটা কিন্তু এক জিনিস না। রিটার্ন ফর্মের তফসিল 3 মানে কি? রিটার্ন ফর্মের তফসিল 3 মানে হচ্ছে রিটার্ন ফর্মের একটা ওয়ার্কিংস এর জন্য আপনাকে তফসিল দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর আইনের যে তফসিল 3, এখানে অবচয় ভাতা আপনি কতটুকু পাবেন সেই সম্পর্কে বলা আছে নিয়ম কানুন। তো জাস্ট এটা স্ক্রিনশট দেন অথবা লিখে রাখেন। এখন আসেন, কৃষি আয় মূলত কি? কৃষি সম্পর্কিত যে কোনো কার্যাবলী থেকে অর্জিত আয়কে আমরা কৃষি আয় বলতে পারি। যেমন আপনি যদি জমিতে ধান চাষ করেন, সেখানে যদি আপনার প্রফিট আসে, সেটা কি? কৃষি আয়। আপনি সবজি বিক্রি করছেন, মাছ চাষ করছেন, সবগুলাই হচ্ছে কৃষি ইনকাম। দেখেন,
যা সরাসরি কৃষির সাথে যুক্ত সেটাই কৃষি আয়। এখানে একটু ব্যতিক্রম আছে চা ও রাবারের ক্ষেত্রে। আমরা যারা কমার্স নিয়ে পড়াশোনা করছি, অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট আমাদের ছিল, তাই না? তো সেখানে আমরা দেখেছি ভাই, যাদের মাইক্রোফোনে টুংটাং করতেছে মিউট থাকেন। আচ্ছা, সেখানে আমরা এইটার সাথে একদম ছোটবেলা থেকেই মানে পরিচিত যে ব্যবসা যদি রাবার অথবা চা এই দুইটা ক্ষেত্রে যদি এরকম হয়, কেউ নিজেই উৎপাদন করেছে এবং নিজেই সেটা প্রক্রিয়াজাত করে আবার বিক্রি করছে। এখানে কাহিনী কিন্তু দুইটা, একটা হচ্ছে সে উৎপাদনও করছে নিজে, উৎপাদন করার পরে আবার এটার প্রক্রিয়া যা করা লাগে করে সে সরাসরি বিক্রি করছে। এরকম ক্ষেত্রে কি হবে, 40% হচ্ছে বিজনেস ইনকাম দেখাতে হবে, 60% হচ্ছে কৃষি ইনকাম দেখাতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনার যে কোনো আপনার ভাইভাতে এই প্রশ্নটা দিতে পারে, আপনাকে হচ্ছে গিয়া প্রশ্নের ভিতরে দিতে পারে, কাজেই এইটা সবচেয়ে বেশি টেস্ট করে এই জিনিসগুলা। তাহলে দেখেন, টোটাল ইনকাম যদি হয় এইভাবে, এক ব্যক্তি সে নিজেই উৎপাদন করছে আবার নিজেই প্রক্রিয়াজাত করে বিক্রি করছে, সেখানে তার টোটাল ইনকাম আছে 10 লক্ষ টাকা। সেক্ষেত্রে তার বিজনেস ইনকাম কত হবে, কত পার্সেন্ট হবে? 40%। আর কৃষি ইনকাম 60%। তার মানে এটা কিন্তু আমরা এক জায়গায় ঢুকাইতে পারবো না, এটা আমাদের রিটার্ন ফর্ম যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক নাম্বার, এই ক্রমিক নাম্বারের বিজনেস ইনকামের ভিতরে ঢুকাইতে হবে, কৃষি ইনকামের ভিতরে ঢুকাইতে হবে। ঠিক আছে? তাহলে চা ও রাবার এই দুইটা তো ক্লিয়ার নাকি? জি স্যার। ওকে, এইবারে আসেন কৃষি বলতে আর কি কি বোঝায়। আমরা তো আগে সংক্ষেপে বলছিলাম, এবারে দেখেন কৃষি শুধু চাষাবাদ না, এর স্কোপ অনেক বড়। যেমন আপনারা যদি গার্ডেনিং করেন বা নার্সারি থাকে বা পশুপালন, পশু পাখি পালন, গরু মুরগি, মাছ চাষ, ডিম দুধ উৎপাদন, কাঠ ঘাস গুল্ম, তারপর হচ্ছে ফল ফুল মধু উৎপাদন, বীজ উৎপাদন, অর্থাৎ যা প্রকৃতি বা জমির সাথে যুক্ত উৎপাদন, এখানে একটা কথা আছে উৎপাদন, সেটাই হচ্ছে কৃষি। ঠিক আছে? তার মানে এটার একটা লিস্ট দেয়া আছে, আপনারা যে ওই যে রেফারেন্স গুলো দিছে ওই রেফারেন্সের ভিতরে দেখবেন যে লিস্ট দেয়া আছে, ওই লিস্টের ভিতরে পাবেন যে কোনগুলো হচ্ছে আপনার কৃষি। এবার আসেন কৃষি খাতে করমুক্ত সীমা। কৃষি খাতে করমুক্ত সীমা চমৎকার দুইটা সুযোগ সুবিধা দিছে। এটা বলা আছে ষষ্ঠ তফসিলের দফা 20 এবং দফা 20-এর ক। দেখেন, দফা 20 অনুসারে বলছে যদি কোনো ব্যক্তির শুধুমাত্র কৃষি ইনকাম অথবা সাথে আর্থিক পরিসম্পদের আয় থাকতে পারে, এর বাইরে অন্য কোনো খাত থাকবে না তার, এরকম যদি হয় সেক্ষেত্রে কৃষি খাতের আওতাভুক্ত 5 লক্ষ টাকা পর্যন্ত সে অব্যাহতি পাবেন। আবার দফা 20-এর কয়ে বলছে কোনো ব্যক্তি হাঁস মুরগি চিংড়ি মাছের হ্যাচারি প্লেটেড পোলট্রি ফিড উৎপাদন, চিংড়ি ও মাছের প্লেটেড ফিড উৎপাদন, তারপর হচ্ছে দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, ব্যাঙ উৎপাদন খামার, বীজ বিপণন, রেশম গুটি পোকা পালনের খামার ইত্যাদি খাতের আওতাভুক্ত অনধিক 5 লক্ষ টাকা। অর্থাৎ এই যে আইটেমগুলোর কথা বলছে, এই সকল কৃষি আয় যদি তার থাকে সেক্ষেত্রে সে 5 লক্ষ টাকা পর্যন্ত এক্সেমটেড পাবে। এখন বলতে পারবেন যে 20 এবং 20-এর ক এই দুইটার মধ্যে আলটিমেটলি আসলে পার্থক্যটা কোথায়? দুইটাই তো কৃষি আয়, দুইটাই বলা আছে 5 লক্ষ, তাহলে আবার দুই জায়গায় কেন বললো? পার্থক্যটা আসলে কোথায়? একটা স্যার হলো হাঁস আর্থিক মুরগি চিংড়ি, পরিসম্পদ একটাই আছে আর একটা আর্থিক পরিসম্পদ নেই। একটা কৃষিজাত জাতীয় এবং কৃষি এবং আর্থিক পরিসম্পদ দুইটা যদি থাকে তাহলে অনলি সে 5 লক্ষ টাকা পাবে। ইভেন আর একটা যদি থাকে যে তার হাঁস মুরগি জাস্ট চিংড়ি কৃষিজ জিনিস ওটা থেকে 5 উৎপাদন। লক্ষ টাকা পাবে। মানে ওখানে স্যার শুধুমাত্র কৃষি খাতে আয় আর আর্থিক পরিসম্পদের আয় থাকে, যদি এই দুটা খাত থাকে তাহলে 5 লক্ষ টাকা পাবে। আর 20-এর কয়ে বলা আছে কি যে অন্য সকল খাত থাকলেও
এই এই ব্যবস্থা যদি থাকে, কৃষিভিত্তিক ব্যবস্থা থাকে, সে 5 লক্ষ টাকাই পাবে। ভেরি নাইস আজিজুর রহমান ভাই, খুব সুন্দরভাবে বলছেন। দেখেন, হাঁস মুরগি তো আমার কৃষি, আর উপরে তো কৃষি আয়ের কথাই বলছে, তো হাঁস মুরগির ক্ষেত্রে কিন্তু দুই জায়গায় পাওয়া যায়, তাই না? তাইলে আবার কোনটা ধরবেন আপনি? মূল পার্থক্যটা হচ্ছে আপনি এই যে বিশের কয়ে যেগুলো আছে, এগুলো যে কোনো খাত থাকলেও আপনি এইটা অ্যালাউ করতে পারবেন। আর বিশে বলছে আপনার কৃষি আয়, ধরেন আপনি ধান থেকে ধান উৎপাদন করছেন, সেটা বিক্রি করছেন, তো সেক্ষেত্রে আপনার যদি এখানে বিজনেস ইনকাম থাকে বা অন্য কোনো খাত থাকে, তখন তাহলে কিন্তু হবে না। আপনি 5 লক্ষ অ্যাপ্লাই করতে পারবেন না, তাই না? কিন্তু আপনার যদি হাঁস মুরগির কথা থাকে, এখান থেকে আয় থাকে, সেক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকা অ্যাপ্লাই করতে পারবেন। মানে 20 অনুসারে কিন্তু আপনি পাচ্ছেন না, কিন্তু 20-এর ক অনুসারে কিন্তু সেটা পাচ্ছেন। ঠিক আছে? স্যার আলটিমেটলি দাঁড়াইলো আমি 5 লক্ষ টাকা দাবি করতে পারি অব্যাহতি তখনই যখন আমার 20-এর ক এর আইটেম গুলা মিলে। না, আপনার এটা 20-এর একটু ক্লিয়ার কয়ে করেন। হ্যাঁ, 20-এর কয়ে যে আইটেম গুলো দেওয়া আছে, এগুলা সব সময় আপনি 5 লক্ষ টাকা পাবেন। এগুলোর বাইরে অন্য যে কৃষি আয় আছে, সেক্ষেত্রে কন্ডিশন দেওয়া আছে যে আপনার আর্থিক পরিসম্পদ ও কৃষি আয় ছাড়া অন্য কোনো খাত থাকতে পারবে না। এগুলা বাইরে কি থাকতে পারে, দুই একটা উদাহরণ দিবেন? এই তো মানে বললাম, বিশে এক্সাম্পলই তো দিলাম। আপনি ধান ধান চাষ করছেন, এটা কি 20-এর কয়ে আছে? নাই। পাট নাই চাষ করছেন, 20-এর কয়ে আছে? নাই নাই। চিংড়ি মাছের হ্যাচারি আছে, এটা কি 20-এর কয়ে আছে? আছে। তাহলে মাছের হ্যাচারি আছে। হ্যাঁ, চিংড়ি মাছের হ্যাচারি যদি থাকে আপনার বা সেক্ষেত্রে আপনি যে কোনো সময় 5 লক্ষ টাকা পাবেন। কিন্তু ধান থেকে যদি আপনি আয় আয় করেন ধান চাষের মাধ্যমে, সেক্ষেত্রে যদি আপনার চাকরি খাতের ইনকাম থাকে, তখন আপনি 5 লক্ষ টাকা আর পাচ্ছেন না। তখন ক্লিয়ার? যদি চাকরিগত ইনকাম না থাকে তাইলে যে যদি আমার ওই 20-এর ক এর একটাও মিললো না, হ্যাঁ, আমার আছে হচ্ছে দান দান থেকে আয়। হুম হ্যাঁ, হুম আবার আমার ধরেন ওই আর্থিক পরিসম্পদ বলতে আমার ব্যাংকে সুদ সুদ আছে। হুম আর অন্য চাকরি থেকে কোনো আয় নাই, ভাড়া হইতে কোনো আয় নাই, অন্য কোনো হুম আয় আর নাই। তাহলে তাইলে কি আপনি আমি 5 পাবো লক্ষ পাবেন। পাবো হুম আচ্ছা, তার মানে সহজ কথা, কৃষি হইতে আয় হইলেই তো আমি পাচ্ছি, যদি অন্য কোনো খাত থেকে আয় না থাকে। হ্যাঁ, অন্য শুধু আর্থিক পরিসম্পদ থাকতে পারে, বাট অন্য কোনো কিছু থাকতে পারবে না। এই হচ্ছে মূল কথা। ঠিক আছে? শুধু কৃষি, শুধু কৃষি, হ্যাঁ। হ্যাঁ, তো জাস্ট সহজ এতটুকুই। এরপরে দেখেন আমরা একটা এক্সাম্পল দেখি, খুব মনোযোগ সহকারে দেখেন। জনাব সৌমিক, এটা ইয়াতে আছে, আয়কর নির্দেশিকা থেকেই সরাসরি দিয়েছি, কারণ এই এক্সাম্পলটা সুন্দর ছিল। জনাব সৌমিকের একটি ডেয়ারি ফার্ম আছে। 24-25 অর্থ বছরে তিনি ডেয়ারি ফার্ম হতে 10 লক্ষ টাকা নিট আয় প্রাপ্ত হয়েছেন। এছাড়া ব্যাংক সুদ বাবদ তার আয় হয়েছে 5,50,000 টাকা। উক্ত সুদের বিপরীতে উৎসে কর কর্তন করা হয়েছে 55,000 টাকা। আমার বিশ্বাস এতক্ষণ যা আমরা আলোচনা করছি তার ভিত্তিতে এই অ্যান্সারটা করা যাবে। প্রথম কথা হচ্ছে এই যে কৃষি হইতে তার ইনকাম আছে কত? 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা। আর ব্যাংক সুদ বাবদ আছে 5.5। 5.5। 5,50,000 টাকা। চিন্তা করেন তো আপনার মাথায় কি কি আসে এখানে? কৃষি হতে আর হচ্ছে আর্থিক পরিসম্পদ স্যার থেকে এটা 5 লক্ষ নিয়মিত টাকা উৎসের সুদে আয় পাবে, আছে স্যার। প্লাস নিয়মিত হুম নিয়মিত কর ধরতে হবে। নিয়মিত যখন আয়কর নির্ণয় করবো সর্বশেষ, হুম তখন নিয়মিত করের ব্যাপারটা আসবে, জড়িত হবে। হুম তাছাড়া অন্যগুলো ঠিক আছে, অন্যগুলো বুঝতে পেরেছি স্যার। তাহলে এখন এটা কি করা হইলো যাবে? ডেইরি ফার্ম থেকে আয় হইলো, 5 লাখ, আর হইলো ব্যাংক সুদ থেকে 5.5 লাখ, টোটাল 10.5 লাখ। ডেয়ারি থেকে 5 লাখ কেন? ওই যে 5 লাখে যে ওই আছে, রিবেট আছে। 5 লাখ হচ্ছে এক্সেমটেড আছে, তাই তো? এটা কি জি অনুসারে? জি জি। ওই যে কিসের ক? 20-এর ক। 20-এর ক অনুসারে। আচ্ছা, এখানে যদি ব্যাংক সুদ না থাকে, যদি চাকরি হইতে, তাইলে তাহলে পাইতো না। পাইতো না। তাইলে পাইতো না। তাহলে এই কনসেপ্ট তো ক্লিয়ার নাকি?
জি স্যার। ওকে, এটা ক্লিয়ার। এবারে আসেন, আমরা পাইলাম তার কৃষি ইনকাম আছে 5 লক্ষ, ব্যাংক সুদ আছে 5,50,000, তাহলে টোটাল ইনকাম কত? 10,50,000 হলো। 10 লাখ 10,50,000 50। এই 10,50,000 উপরে ট্যাক্স আসবে কত? 75,000 10,000 টাকা। হ্যাঁ, স্ল্যাব 10 অনুসারে লাখের উপর আসবে 75,000। কিভাবে 75,000 ওই 3,50,000 বাদ দেওয়ার পর থেকে স্ল্যাব অনুসারে আর কি। হইল না তো? 75,000 স্যার, 75, 75,000। কিন্তু 75,000। হয় নাই। না, কিন্তু 20-এর ক অনুযায়ী তো আমি এমনি 5 লাখ এক্সাম্পশন পাবো। ওই যে মানে কৃষি এটাও কি তাহলে থাকুক, ওই যে নিয়মিত আয় অনুযায়ী বের করতে হবে আলাদা আলাদা? ব্যাংক ব্যাংক সুদ বাবদ থাক আর না থাক, তা এমনিতে 5 নিয়মিত লাখ আয়ের উপর পাবো। হবে 10,000 টাকা। দেখেন এখানে আয়টা কয় ধরনের আছে? ব্যাংক একটা সুদ হলো কি? ব্যাংক সুদ হলো ন্যূনতম কর স্যার, ন্যূনতম ন্যূনতম কর কর। আরোপযোগ্য। আর এই কৃষি আয় নিয়মিত এটা স্যার। তো কৃষি, এটা রেগুলার। তো তার মানে এখানে দুই টাইপের আছে না? দুই টাইপের যদি হয় সেক্ষেত্রে আপনার কর হার বের করার যে সূত্র, ওই সূত্রে ফালাইতে হবে না? এই যে না, এই এটা তো এই সূত্রে আসবে না? জি স্যার, ধাপ 2 আপনার মাইনাস ধাপ 75 1। বলছেন, 75 আন্দাজে কমন পড়ছে, কিন্তু মানে আমাকে যদি বলেন যে 75,000, আমি তো মার্কস দিব না, কারণ আমি জানি যে আপনার আন্দাজে কমন ফলাইছেন, অরিজিনাল এই নিয়ম অনুসারে আপনি করেন নাই। ঠিক আছে, তাহলে এইবারে আমরা সরাসরি একটু ইয়াটা দেখি, আয়কর নির্দেশিকাটা দেখি যে আয়কর নির্দেশিকায় আসলে এটা কি বলছে। তাহলে তো সন্দেহ দূর হবে নাকি? জি। রাকিব হোসেন? জি স্যার। আচ্ছা, আপনার সন্দেহ দূর করার জন্যই আমরা একটু দেখি এটা কত পৃষ্ঠায় বলছিলাম। আচ্ছা, এইখানেই আছে। 31 পৃষ্ঠায় স্যার, 31। অনুগ্রহ করে কোনো ফ্যামিলির সাউন্ড যাতে এখানে না আসে। হ্যাঁ, এখানে যে অঙ্কগুলো আছে সব অঙ্কগুলো আপনারা করবেন। এইটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। কোথায় ভাড়া কৃষি, এই যে এইটা উদাহরণ 5। দেখেন এখানে কি বলছে? ক, কৃষি হইতে আয় 5 লক্ষ টাকা। কেন 5 লক্ষ টাকা? যেহেতু করদাতার কৃষি হইতে আয় এবং আর্থিক পরিসম্পদ হইতে আয় ব্যতীত অন্য কোনো আয়ের উৎস নাই, সেহেতু ষষ্ঠ তফসিলের অংশ 1-এর দফা 20 অনুযায়ী 5 লক্ষ টাকা আয় পরিগণনা হতে বাদ যাবে। কনসেপ্ট ক্লিয়ার তো নাকি? না, আমি একটু কনসেপ্ট ক্লিয়ার হয়নি, কারণ এটা তো কৃষি না, এটা তো ওই যে 20-এর ক অনুযায়ী এটা কৃষি না, হয়। তাইলে কি? 20-এর ক এটা যে কৃষির কথা বলছে। 20-এর কতে বলছে যে কৃষি বাদে অন্যান্য আয়, ওইগুলাতে এমনি 5 লাখ পাবে, তাই তো বলছে। মনোযোগ থাকতে হবে ভাই, সচেতন থাকতে হবে, এবং প্রশ্ন দেখতে গিয়ে যদি এইভাবে ওভারলুক করেন তাহলে কিন্তু মারাত্মকভাবে না, একটু উল্টে ক্লিয়ার যাবে। একটু ক্লিয়ার হওয়ার জন্য। জি জি। মারাত্মকভাবে উল্টে যাবে। আপনি যেটা বলছেন একদম বিপরীত বলছেন। ওখানে কৃষি খাতে তো এখানে ধান কি চাষ তো বলছে? না। না না, আবার মনোযোগ দিয়ে পড়েন। এখানে সমস্যাটা হচ্ছে ওভারলুক করছেন। আবার মনোযোগ দিয়ে পড়েন, মানে একদম ক্লিয়ার ভাবে বলা আছে। দেখেন কি বলছে? কৃষি হইতে আয় এবং আর্থিক পরিসম্পদ হইতে আয় ব্যতীত অন্য কোনো আয়ের উৎস নাই বিধায় 5 লক্ষ টাকা সে পাইছে। অর্থাৎ তার যে ইনকাম আছে, এই যে 10 লক্ষ টাকা, এটা তো কৃষি ইনকামই তার। এই যে 10 লক্ষ টাকা, এটা কি কৃষি ইনকাম না? আর এটা কি? এটা হচ্ছে আর্থিক পরিসম্পদের ইনকাম। এখন জনাব সৌমিকের কৃষি ইনকাম এবং আর্থিক পরিসম্পদ ইনকাম, এর বাহিরে কোনো আয় আছে? বলেন। না এর বাহি- না স্যার, আর কোনো আর ইনকাম নেই। এর বাহিরে আর কোনো ইনকাম নাই। তার মানে শর্ত পূরণ করছে। যদি এর বাহিরে কোনো ইনকাম থাকতো তাহলে কি এই 5 লক্ষ টাকা সে পাইতো? না স্যার। পাইতো না।
তার মানে দফা 20-এ বলা হয়েছে যদি এর বাহিরে অন্য কোনো ইনকাম না থাকে সে এক্সট্রা 5 লক্ষ টাকা তার আয় পরিগণনা হইতে বাদ যাবে। দ্যাটস ওয়াই 10 লক্ষ টাকা তার কৃষি ইনকাম থাকলেও তার এখানে আসছে 5 লক্ষ টাকা। ওকে। এবং দেখেন খ, আর্থিক পরিসম্পদ হইতে ইনকাম হচ্ছে 5,50,000 টাকা। তাহলে টোটাল অর্থাৎ মোট আয় হচ্ছে কত তার? 10,50,000 টাকা। তার মানে আমরা যদি এটা একদম আরো করি, রিটার্ন ফর্ম ওপেন করি একটা, এই যে রিটার্ন ফর্মের কৃষি হইতে আয়, কৃষি হইতে আয় কত আসবে? 5 লক্ষ টাকা। আর একটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হইতে আয়, 5,50,000 5,50,000। টোটাল ইনকাম 10,50,000। 10,50,000। ঠিক আছে। জি স্যার। এইবারে আসেন আরোপযোগ্য কর নির্ণয়। আরোপযোগ্য কর নির্ণয় দেখেন আপনি এক রাউন্ডে বের করলেও যেটা আসে, কিন্তু আসলে ওইটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আইনের নিয়ম যেটা বলছে সেইভাবে বের করতে হবে। কর পরিগণনা দেখেন কি বলছে, যেহেতু করদাতার নিয়মিত আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য আয় আছে, সেহেতু করদাতাকে নিম্নরূপে কর পরিগণনা করতে হবে। নিম্নরূপে কেমন? নিয়মিত আয়ের উপর নিয়মিত হারে কর দায় হবে। তাইলে এখানে নিয়মিত আয় কত ছিল? 5 লাখ। 5 লাখ। এটা কি প্রথম ক দেখছেন? প্রথমে কি করবেন? নিয়মিত আয়ের উপরে নিয়মিত হারে কর দেয়। তাহলে 5 লাখের উপরে কত আসে? 10,000। 10,000 টাকা। খ দেখছেন, নিয়মিত আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এমন আয়ের উপর নিয়মিত হারে কর দেয়। অর্থাৎ কৃষি হইতে আয় নিয়মিত উৎসের আয় এবং ব্যাংক সুদ হচ্ছে ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ আয় বিধায় দুই খাতের মোট আয় 5 লক্ষ যোগ 5,50,000 অর্থাৎ 10,50,000 টাকার উপরে আপনি 75,000। 75,000 টাকা। তার মানে ক্যালকুলেশন একবার করে ছেড়ে দিলে কি হচ্ছে? না স্যার, হচ্ছে না। আপনার প্রথম রেগুলার ইনকামের উপরে বের করতে হবে, তারপরে হচ্ছে দুইটা যোগ করে তারপরে বের করতে হবে 75,000। তারপরে কি করছে দেখেন, গয়ে বলছে নিয়মিত আয় এবং ব্যাংক সুদ আয়ের বিপরীতে ধারা 163(4)(4) খ, মানে এই নিয়ম কোথায় বলছে সেটা এখানে বলে দিছে। অনুযায়ী কর নিরূপণ, ব্যাংক সুদের বিপরীতে উৎস কর্তৃক আয়ের পরিমাণ ছিল কত? 50,000। 55,000 টাকা। আর আপনি যদি এইটা থেকে মানে এই খ থেকে ক বিয়োগ করেন থাকে কত? 65। 65,000 টাকা। তাহলে এই দুইটার মধ্যে বড় কোনটা? 75। কেন 75 ভাই? 65 65,000। 75 বলছিলেন কে, রাকিব ভাই নাকি? না স্যার। ও, কে বললেন ফাঁকে? আচ্ছা, আর করার দরকার নাই, ফাঁকে গোল দিছেন, ধরতে পারি নাই। আচ্ছা, এইবার দেখেন তার মানে আমরা এই 65 কিভাবে পাইছি ভাই, বুঝছেন তো? জি, এটা বুঝছি। নিয়মিত করার হলো স্যার এটা এই টিডিএস 65 পাইছি আমরা, এই 65 পাইছি আমরা কোথায় জানি? এই 65 পাইছি আমরা এই যে এই 3 নম্বরে। 3 নম্বরে, মানে ধাপ 2 থেকে ধাপ 1 বিয়োগ করছি। ঠিক আছে। তারপরে এরপরে 4 নম্বরে কি উৎসে কর্তন এবং ধাপ 3, এই দুইটার মধ্যে যেটা বড়, এখানে দেখেন উৎসে কর্তন ছিল কত? 55,000। দুই ধাপের ডিফারেন্স হচ্ছে 65,000। এই দুইটার মধ্যে বড় কোন? 65। এই জন্য এখানে 65 বলছে। তারপরে দেখেন কি করছে, তারপরে আপনার এই যে কৃষি হইতে আয় এবং ব্যাংক সুদের বিপরীতে আয়, এই দুইটা মানে খ এবং গ এর মধ্যে যেটা অধিক, অর্থাৎ 75,000 টাকা। এইখানে লেখা একটু সম্ভবত প্যাচ লাগাইছে। এখানে সহজ নিয়ম হচ্ছে আপনি মিনিমাম ট্যাক্স আমরা পাইছি কত? 65,000 টাকা না? জি স্যার। আর আমার রেগুলার ইনকাম কত?
10 10,000। এই 10,000 আর 65,000 এই দুইটা যোগ করে 75,000 হয়েছে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে এখানে একটু সে লেখায় একটু উল্টোপাল্টা করছে, হ্যাঁ, এটা ইগনোর করেন। তাহলে আমরা এইটা পাইছি 75 পাইছি কত? 65 যোগ 10, 75। তাহলে করের পরিমাণ কত? 75। এখন দেখেন সে কিন্তু এই যে ক্ষয়ে, ওই যে রাকিব ভাই বা অন্যরা যেভাবে করছে যে সরাসরি কিন্তু 75,000 ক্যালকুলেশনে পেয়ে গেছে, পেয়ে গিয়ে আপনি দিয়ে দিচ্ছেন, হবে? হবে না, না। হবে না তো। তার মানে আপনাকে ক্যালকুলেশন দেখাই আসতে হবে কিনা? মানে আলটিমেটলি তো পরে উনি করছে কি ওই না না না, ন্যূনতম আলটিমেটলি নাই, আলটিমেটলি নাই। আলটিমেটলি মানে হচ্ছে, মানে আহ, ওই যে আছে না যে যে সে কমন পড়ে গেছে, ঠিক আছে? মানে এখানে 75,000 কমন পড়ছে, কিন্তু সকল ক্ষেত্রে তো এটা কমন পড়বে না, পড়বে? না স্যার, রাইট। এই জন্য পরে লাস্টে যেটা ট্রিক্স হচ্ছে যে লাস্টে নিয়মিত আয়ের যে করটা সেটা যোগ করতে হবে সর্বশেষে। হ্যাঁ, মানে এখানে যেটা করতে হবে, আপনার রেগুলার ইনকাম কত আসছে আর ন্যূনতম রেগুলার ট্যাক্স কত আসছে আর মিনিমাম ট্যাক্স কত আসছে, এই দুইটার যোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই এই যে ক্যালকুলেশনটা, এই যে প্রযোজ্য, নিয়মিত প্রযোজ্য কর এবং ফাইনাল কর এবং নিয়মিত কর, এই তিনটার যে ব্যাপারটা, এটা কি শুধুমাত্র কৃষির ক্ষেত্রে করবো নাকি সকল টাকাটা ক্ষেত্রে? কিভাবে আসলো স্যার? 5 লাখ টাকার উপরে স্যার স্যার। আপনি যে নিয়ম বলছেন এই নিয়মটা উদাহরণ 2 করতে গেলে একটু পেঁচ লেগে যাবে স্যার। কেন? এখানে কি অন্য নিয়মে করছে? ওরা ওই যে স্যার স্যার স্ল্যাব 10,000 অনুযায়ী বের টাকাটা করছে কিভাবে স্যার, বের করছে স্যার? হুম? স্ল্যাব অনুযায়ী স্যার বের করছে। আমার 10,50,000-এর যে স্ল্যাবটা ওটাতে বের করছে 75,000, আপনার 10 আর 65 যোগ করে 75 বের করছে, এরকম না। কোনটা বুঝি না। এখানে যে খতে 75 বের হয়েছে না, এটাই 10,50,000-এর ওই ট্যাক্সের ক্যালকুলেশনে 75 বের হয়েছে। আপনি হ্যাঁ, তো তো বলছেন সেটাই তো 65। করছে। তাহলে আমার এখানে কি নিয়ম কি ভিন্ন দেওয়া ছিল? এই নিয়ম অনুসারে কি এটা এটা করে কিন্তু না কিন্তু সেমই? স্যার আপনি উদাহরণ 2 যেটা দিছেন ওটাতে করতে গেলে আমার মনে হয় আপনার এইখানে যে নিয়মটা, মানে ক আর ঘ যোগ করে খ, এটা স্যার মনে হয় মিলবে না। কেন মিলবে না? নিয়মটা কি দেখেন। প্রথম প্রথমে আপনি কি বের করবেন, মানে এত কঠিন করেন না। প্রথমে আপনি কি করবেন, রেগুলার ইনকামের উপরে রেগুলার ট্যাক্সটা বের করবেন, এটা কি প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, রেগুলার ইনকাম যোগ মিনিমাম ইনকাম, এই দুইটা যোগ করে সেই যোগফলের উপরে স্ল্যাব অনুযায়ী কর কত আসে সেটা বের করবেন, ঠিক আছে? তারপর 3 নম্বরে কি, 3 নম্বরে 2 নম্বরে যে ট্যাক্স পাইছেন সেখান থেকে 1 নম্বরের ট্যাক্স বাদ দেন, দিলে কি থাকে সেইটা দেখেন, সেইটাকে আপনি উৎসে কর্তনের সাথে তুলনা যোগ করেন, করুন। তুলনা করেন। তুলনা করলে এই দুইটার মধ্যে যেটা বড় সেইটা হচ্ছে আপনার মিনিমাম ট্যাক্স। সেই মিনিমাম ট্যাক্সের সাথে প্রথম যে রেগুলার ট্যাক্স যেটা বের করছিলেন ওইটা যোগ করে দেন, একদম সিম্পল। ঠিক আছে, আপনার নিয়ম অনুসারে ঠিক আছে স্যার সবকিছু। ঠিক আছে স্যার, ফাইনাল ঠিক আছে না? মিলবে স্যার, ক্লিয়ার আপনার ক্লিয়ার। নিয়ম রাইট, মিলে যাবে। হ্যাঁ, স্যার সেম আমার একটা প্রশ্ন ছিল স্যার, এখানে যেটা বলছে এখানেও আমি কিন্তু অ্যাকচুয়ালি সেম নিয়ম। দাঁড়ান, আমি যেটা বললাম এখানেও কি সেম কাজটা করছে। প্রথম কি রেগুলার ইনকামের উপরে রেগুলার ট্যাক্স আসছে 10,000 টাকা, পরে রেগুলার ইনকামের সাথে মিনিমাম ইনকাম যোগ করে সেটার উপরে স্ল্যাব অনুযায়ী ট্যাক্স আসছে 75,000 টাকা। এরপরে এই 75 থেকে 10 মাইনাস করে যে রেজাল্ট আসছে অর্থাৎ 65,000 টাকা, সেই 65,000 সাথে তুলনা করছে 55,000 উৎসে কর্তন। এই দুইটার মধ্যে যেটা বড় সেইটা হচ্ছে মিনিমাম ট্যাক্স অর্থাৎ 65,000 টাকা। থার্ড যেটা করছে এই 65,000-এর সাথে প্রথম যে 10,000 টাকা সেটা যোগ করে 75,000 টাকা হয়েছে, ঠিক আছে? তো হ্যাঁ, এবারে প্রশ্ন কার আছে বলেন। স্যার আমার প্রশ্ন ছিল এই স্যার যে আমি 3 ধাপে বা 2 ধাপে 75,000 আমরা টাকায় করতেছি, ক্যালকুলেশনটা মিলাইতে পারতেছি না স্যার। যে আব্দুল্লাহ আউয়াল দ্বিতীয় ভাই ধাপে যে বলেন,
আব্দুল্লাহ ওয়াল ভাই বলেন। দ্বিতীয় ধাপে যে ৭৫,০০০ টাকা মিলাইতে চাচ্ছেন স্যার, এটাতে তো আমি যেমন ক্যালকুলেশন করলে আসে আমার হচ্ছে 67,500 টাকা। আপনার ক্যালকুলেশন ঠিক নেই। স্যার আপনি প্রথম ৩,৫০,০০০ জিরো স্যার, হ্যাঁ তারপরে ১,০০,০০০ 5%, হুম। ৫,০০০ টাকা স্যার, এটা পরবর্তী আপনার ৪,০০,০০০ 10% ক্যালকুলেশনের ভুল আছে, ৪০,০০০। আপনার ক্যালকুলেশনের ভুল আছে, এটা আপনি দেখেন এইখানে আমরা সংক্ষেপে করি কত 10,50,০০০, তাই তো? সাধারণ করদাতা কোনো ই নাই, কত আসছে? এই যে ৭৫,০০০। দ্যাট মিনস আপনি ক্যালকুলেশনে কোথায় যোগ বিয়োগে ভুল করছেন এটা দেখেন। আর একটু ক্যালকুলেটর গ্রুপে দিয়ে দিলে ভালো না, হতো। এটা গ্রুপে দেওয়ার কি আছে? এই ক্যালকুলেশন আপনারা সবাই জানেন, এখন যোগ বিয়োগে আপনি ভুল করছেন এটা দেখলেই হয়। স্ল্যাব তো সবাই জানেন, তাই না? এটা তো স্যার আর আমার একটা প্রশ্ন ছিল স্যার, ওখানে ধাপ 5টা দেখা যাচ্ছে কিন্তু আপনি ক্যালকুলেশন দেখালেন 3 ধাপে, এটা একটু বুঝলাম না স্যার। 3 ধাপে 5 ধাপে মানে যে আমাদের যখন প্রথমে আপনি সূত্রটা দেখালেন স্যার, নিয়মিত প্লাস ন্যূনতম কর হার বের করার ধাপ 1 2 3 শোনেন, 4 আবারও 5। বলি, এই কোনো কিছু কঠিন ভাবে নেওয়া যাবে না, ঠিক আছে? কঠিন ভাবে আপনি যদি একদম শক্তভাবে বসে থাকেন তাইলে কিন্তু খেলাটা বুঝবেন না। আপনাকে জাস্ট অ্যাকসেপ্ট করতে হবে একদম সফট ভাবে। আমি এখানে 5টা ধাপ ভেঙে ভেঙে দেখাইছি যাতে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন। সেম কাজটাই এইখানে করছে। এখানে কি করছে? এখানে 3টে ধাপে আপনি দেখছেন, তাই না? কিন্তু এখানেও ওই সেম কাজটাই করছে। কি করছে দেখেন, আমি প্রথম বলছি কি, ধাপ 1-এ নিয়মিত আয়ের উপরে নিয়মিত কর বের করবো আমরা, তাহলে এটা করছে না? কয়ে নিয়মিতের উপরে নিয়মিত, তাহলে ধাপ 1 এখানে শেষ। তারপরে দেখেন আমি বলছি কি, নিয়মিত যোগ ন্যূনতম যোগ, এই দুইটা যোগ করে আয়টা যোগ করে কর হার অনুযায়ী কর বের করতে হইবে। তাহলে দেখেন এই যে 75, এটা কি আমার ধাপ 2 আর এখানেও ধাপ 2, মিলছে তো? তারপরে দেখেন আমি বলছি কি, ধাপ 2 থেকে ধাপ 1 বাদ দিবেন। ধাপ 2 কি ছিল? ধাপ 2 ছিল হচ্ছে 75,000 আর ধাপ 1 ছিল 10। তার মানে ধাপ 2 থেকে ধাপ 1 বাদ দিলে, এটা আমি 3 নম্বরে বলছি, তাই না? 75 বিয়োগ 10 সমান সমান 65। এইটা এখানে দেখায় নাই, এখানে সবকিছু এই জায়গায় বলে দিছে। তারপরে কি বলছি আমি? তারপরে বলছি এই যে ধাপ 3 4 নম্বরে বলছি এরপরে ওইটার সাথে আপনি উৎস কর্তনের তুলনা করবেন। তারপর 4 নম্বরে ধাপে কি, এই 65-র সাথে 65 ভার্সেস 55, এই দুইটার মধ্যে যেটা বড় সেইটা হচ্ছে আমরা 4-এ দেখাবো। তার মানে এই দুইটার মধ্যে বড় কোনটা? এই 65। তাহলে আমাকে বলেন এই 65 তাহলে পাইলো কোথায়? আমরা তো, আমি 3 নম্বর স্টেপ বলছি বিধায় এখানে পাওয়া গেছে, কিন্তু এখানে এই 65 পাইলো কোথায় সেটা বলেন। তাহলে 3 নাম্বারটা 3 এবং ধাপ 3 এবং 4 মিলে 3 নাম্বারটা আসতেছে। হ্যাঁ, ওইটা তো এখানে দেখাই দিছে যে এটা একসাথে দেখাই দিছে। এখন আমি তো কোনো দিই না যে আপনার এই 5টা ধাপই ফলো করতে হবে, আমি জাস্ট কনসেপ্ট আপনার ক্লিয়ার আছে কিনা। আপনি এক এক ধাপের মধ্যে বা 5 6 ধাপে বানান, এটা তো ইস্যু না। ইস্যু হচ্ছে আপনার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? তাহলে এইটা হলো 4 নম্বর ধাপ। 5 নম্বরের ধাপ আমি কি বলছি? এবারে আরোপযোগ্য কর, যে ধাপ 1-এর সাথে ধাপ 4 যোগ করেন। তাহলে ধাপ 4 কি 65 আর ধাপ 1 হচ্ছে 10, এই দুইটা যোগ করেন, তাইলে এই যে 75 আসে। ঠিক আছে? ওকে স্যার।
ওকে, স্যার একটা কোশ্চেন এখানে আমি করতে পারি? জি। সেটা হইলো এই যে রেগুলার ইনকাম এবং মিনিমাম ট্যাক্সেবল ইনকাম এবং ফাইনাল ট্যাক্সেবল ইনকাম, তিনটা বিষয়। হুম এখন যেটা বুঝতেছি মিনিমাম ট্যাক্সেবল ইনকাম এবং ফাইনাল ট্যাক্সেবল ইনকাম এই দুইটাই আসলে আছে আমাদের ওই 7টা আয়ের মধ্যে, ওই আর্থিক পরিসম্পদের আয় যে খাতটা ওটার মধ্যেই। আর হুম বাকি যে 6টা, ওই 6টাই তার মানে রেগুলার ইনকাম। না, ওইভাবে বলা যাবে না। আর্থিক পরিসম্পদের মধ্যে কি রেগুলার ইনকাম আছে না? আচ্ছা, মুনাফা তো রেগুলার ইনকাম, তাহলে টিডিএসটা হচ্ছে, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, আপনি মিনিমাম ট্যাক্সের লিস্টটা দেখবেন, আয়কর নির্দেশিকাতে আছে তো মিনিমাম জি। ট্যাক্স কোনগুলো, ওই লিস্টটা দেখবেন যে কোন কোন ধারায়। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনি ওই যে চূড়ান্ত এক ভাই প্রশ্ন করছিলেন যে এটা কোথায় পাবেন, রবি সম্ভবত। এরপরে হচ্ছে আপনার চূড়ান্ত কর দায়, এটারও কিন্তু লিস্ট দেয়া আছে, এই লিস্টগুলো দেখবেন, এইগুলো যদি থাকে তখনই। আবার আসেন আপনার কি বলে রয়্যালটি। রয়্যালটি কি অন্যান্য উৎসের আয় না? অন্যান্য আয়, জি জি জি। তাহলে ওটাও তো আপনার মিনিমামের ভিতরে আছে। আপনাকে দেখতে হবে যে মিনিমামের যে 38টা উৎস, এই উৎসগুলো আপনাকে একটু পড়তে হবে। 2-3 বার পড়েন, যেগুলো মনে থাকে 2-3 বার যদি পড়েন, ওর মধ্যে থেকে আপনার 5-7-10টা এমনিতেই মনে থাকবে। ঠিক আছে, এটা কি আয়কর নির্দেশিকা শুরুর দিকে আছে, ন্যূনতম এবং ফাইনালটা? আয়কর নির্দেশিকা এখনো পড়া শেষ করেন নাই, ভালোভাবে পড়েন। এইটা হচ্ছে আপনাদের জন্য একদম ম্যান্ডেটরি, পড়তে হবে একদম A to Z। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা একটু স্যার এই উদাহরণটা একটু 8 লাখ টাকা দিয়ে করা যায় কিনা দেখেন, বোঝানো যাবে? 8 লাখ 8 লাখ টাকা কৃষিখাতে আয়, 8 লাখ টাকা দিয়ে উদাহরণ একটু বুঝাই দেন স্যার। মানে 10 লাখ টাকা যে আয়টা দেখাইছিলাম আমরা, সেটাকে 8 লাখ টাকা দেখিয়ে একটু উদাহরণটা বুঝাই দেওয়ার জন্য বলতেছি। এই 8 লাখ দিয়ে আপনি করেন, তাইলেই তো হয়। সেম নিয়মে আপনি 8 লাখ টাকা দিয়ে করেন। তখন 3 লাখ ধরতে হবে আর কি, 3 লাখ 5 লাখ বাদ দিয়ে হ্যাঁ 3 লাখ ধরে আর এটা। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা দেখি আর কি আছে সামনে। চূড়ান্ত কৃষি তো গেছি প্রায় স্যার শেষ। একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার ওই যে 20-এর পথে যে যেই জিনিসগুলো বলা আছে, ওখানে যে একটা ছিল না দুগ্ধজাত পণ্য উৎপাদন, ওইটা আর ডেইরি ফার্ম কি সেম জিনিস নাকি দুইটা আলাদা? দুইটা আলাদা না? স্যার আমি মানে শিওর না, আমি এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি। এই আচ্ছা জিনিসটা দেখেন, আমারও আমি কনফিউশন লাগছে, আমি এই আমি তো জিনিসটা আমারও কনফিউশন লাগছে। আচ্ছা দেখেন, এখানে আমি তো এত এক্সপার্ট না। ঠিক আছে, যে এই কোনটা কোন কৃষি এগুলা সবকিছু নিয়ে তো আমি এক্সপার্ট এরকম না। আচ্ছা আমরা উদাহরণ 2টা দেখি, যেহেতু আলাদা করছে, আমাদের আমাদের কথা হচ্ছে আমরা নিয়মটা ঠিকঠাক ভাবে জানি কিনা। তো জনাব সৌমিকের ডেয়ারি ফার্ম সবই আছে, এখানে দেখেন কি বলছে। 24-25 অর্থ বছরে তিনি ডেয়ারি ফার্ম হতে 10 লক্ষ টাকা নিট আয় প্রাপ্ত হয়েছেন। তাছাড়া ব্যাংক সুদ বাবদ তার আয় হয়েছে 5,50,000 টাকা। আয়ের পাশাপাশি বিবিধ মালের ব্যবসা হতে 2 লক্ষ টাকা আয় রয়েছে। একই বছর তিনি 1 লক্ষ টাকার নতুন একটি সঞ্চয়পত্র ক্রয়ে বিনিয়োগ করেছেন। উক্ত সুদের বিপরীতে কর কর্তন করা হয়েছে 55,000 টাকা। জনাব সৌমিকের কর নির্ণয় করুন। তাহলে এটাও আমরা আয়কর নির্দেশিকা থেকেই দিয়েছি। আয়কর নির্দেশিকা একটু দেখি কি বলছে। আয়কর নির্দেশিকা যে অঙ্কগুলো আছে সবগুলো একটু মনোযোগ সহকারে করবেন, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর আপনাদের যতটুকু ক্লিয়ার হয়েছে পরীক্ষার জন্য এতটুকুও লাগবে না। মানে আজকে ক্লাসে যতটুকু বুঝছেন পরীক্ষার জন্য এতটুকু লাগবে না। এই যে এই অঙ্কটা 10 লক্ষ টাকা, 5,50,000 টাকা, 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। ওকে, তাহলে কৃষি হইতে আয় হচ্ছে তার 10 লক্ষ টাকা। দেখেন, যেহেতু করদাতার কৃষি হইতে আয় এবং আর্থিক পরিসম্পদ হইতে আয়ের পাশাপাশি ব্যবসা হইতে আয় আছে, সেহেতু তিনি ষষ্ঠ তফসিলের অংশ 1-এর দফা 20 অনুযায়ী 5 লক্ষ টাকা করমুক্ত সুবিধা প্রাপ্ত হবেন না, বিধায় তার 10 লক্ষ টাকা।
আর্থিক পরিসম্পদ অর্থাৎ ব্যাংক সুদ থেকে আছে তার 5,50,000 টাকা, ব্যবসা হইতে আছে 2 লক্ষ টাকা। এখান কি একটা বাদ গেছে নাকি? এখানে বাদ গেছে একটা, দেখেন তো। হ্যাঁ, সঞ্চয়পত্রের টাকাটা এখানে বাদ গেছে। তার 1 লক্ষ তো না স্যার, বিনিয়োগ করছো নেই। ওইটা স্যার 1 বাদ লক্ষ যা- টাকা। বাদ জানি স্যার, 55,000 1 লক্ষ টাকাটা টাকা নাই বিনিয়োগ। স্যার, ওই 55,000 টাকা বিনিয়োগ বিনিয়োগ সঞ্চয়পত্র বাদ গেছে না? 55,000 টাকাটা আসে যারা নাই, বাদ 55,000 গেছে টাকাটা নাই কিনা, স্যার। ইয়েস আর নো? ইয়েস নো স্যার। নো স্যার, নো নো নো। বাদ জানি। চ্যাট বক্সে বলেন, চ্যাট বক্সে বলেন বাদ গেছে কিনা, ইয়েস নো। স্যার নো আপনার ওই কোশ্চেনের সাথে এখানে 55,000 টাকাটা নাই স্যার। কোনটা নাই? উৎসেকর দত্ত আপনার যে 55,000। আপনার যেই কোশ্চেনটা দিয়েছেন স্যার, ওখানের সাথে এখানে মিল নাই 55,000 শুধু। লাস্টে যে 55,000 আছে না স্যার সুদের টাকাটা, হ্যাঁ। যুক্ত সুদের বিপরীতে উৎসে ও কর্তন 55,000, এটা এখানে নাই স্যার। আচ্ছা, ওইটা এখানে নাই। আচ্ছা, আমার কথা হচ্ছে এইখানে যে ইনকাম এই 3টা, কোশ্চেনের মধ্যে নাই স্যার। এই ইনকাম 3টায় কোনো কিছু বাদ যায় নাই, তাই তো? না নো না, স্যার, ইনকাম ঠিক আছে। আচ্ছা, এই 1 লাখ টাকা আসলো না কেন? তো সঞ্চয় বিনিয়োগ করছে। ইনভেস্টমেন্ট তো স্যার। এটা তো ইনভেস্টমেন্ট। ওইটা ইনভেস্টমেন্ট পর স্যার, রিয়াদের এই তো, সময় সন্দেহ রিয়াতে লাগবে। যাবে স্যার। এইটা দিয়ে পর বোঝা রিয়াদে গেছে যাবে। যে আপনাদের কনসেপ্ট দারুণভাবে ক্লিয়ার। হ্যাঁ, যে এই যে সঞ্চয়পত্র, এটা কিন্তু ইনকাম না, এটা হচ্ছে জাস্ট বিনিয়োগ। আচ্ছা, এবারে আমরা একটু দেখি, তার মানে এই 17,50,000 টাকা কিভাবে টোটাল ইনকাম আসছে এটা আমরা জানি। এখানে আমাদের রেগুলার ইনকাম আছে কয়টা? 2টা স্যার। দুইটা দুইটা। দুইটা 12 তিনটা লক্ষ। তিনটা রেগুলার ইনকাম কয় টাকা? 2টা 12 লাখ। রেগুলার রেগুলার ইনকাম 12 লাখ টাকা। 12 লাখ। আর আর 17.5 হচ্ছে মিনিমাম সহ মিনিমাম। একটা। তাহলে এইটা একটু আমরা যদি করতে চাই, দেখেন, যেহেতু করদাতার নিয়মিত আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য আয় আছে, সেহেতু উক্ত করদাতাকে নিম্নরূপে কর পরিগণনা করতে হবে। কিভাবে? প্রথম, নিয়মিত আয়ের উপর নিয়মিত হারে কর দেয়। 97,500 টাকা আসছে। এর দেখেন তো 12 লাখ টাকার উপরে কত আসে? ঠিক আছে স্যার, 97,500। ঠিক আছে। জি স্যার। তারপরে তারপরে এই যে 12,000, এই 17,50,000 উপরে কত আসে? 2 লাখ। মানে স্টেপ 1-এ আসছে কত? 97,500 টাকা। সাত, এই সাইডে লেখি। স্টেপ 1-এ আসছে 97,500। স্টেপ 2-তে কত আসবে? 2 লক্ষ টাকা স্যার। একদম 2 লাখ। জি স্যার। 17,50,000, 3 লাখ, 14 2 লাখের লাখ। উপর আগে। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 3 নম্বরে ডিফারেন্স কত? 1,03,500। হুম? 2,500। কি বলেন? 1,02,500 টাকা স্যার। 1,02,500 টাকা ভার্সেস 55,000 টাকা, তাই তো? জি স্যার, মিনিমাম সুদ। হ্যাঁ, তার মানে এই দুইটার মধ্যে বড় কোনটা? 1,02,500। 1,02,500। 1,02,500। এইবারে আমাদের আরোপযোগ্য কর কত হবে? 2,500 যোগ 97,000। যোগ 2,500 যোগ 97,500 97,500 সমান সমান কত? 2 লাখ। 2 2 লাখ। লক্ষ টাকা স্যার। ঠিক আছে, এই তো নিয়ম নাকি? দেখি এখন মিলে কিনা আমাদের সাথে। এই যে দেখেন, এখানে দেখেন আরো সংখ্যা বানাই দিছে মনে হয় যে। আচ্ছা, জনাব সৌমিকের নিয়মিত এটা তো পাইলাম। তারপর বলছে নিয়মিত আয় এবং ন্যূনতম কর প্রযোজ্য এমন আয়ের উপর নিয়মিত হারে কর দেয়। নিয়মিত কি কৃষি হইতে আয় ও ব্যবসা হইতে আয়, নিয়মিত উৎসের আয় এবং ব্যাংক সুদ ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বিধায় দুই খাতের মধ্যে 17,500। ও না, এটা তো ঠিক আছে।
ঠিক আছে, 2,05,000, তাই না? 2 লক্ষ টাকা। তারপরে বলছে 1,52,500 কেন? আমাদেরকে 1,52,500 আসছে। তার সবচেয়ে বেটার হয় 163(4) খ যদি একটু যান তাহলে ওখানে হয়তো ডিটেলসটা বলা আছে এখানে। এখানে তো নিয়মিত আয় প্লাস হচ্ছে টিডিএস দুটো যোগ করে এটা হয়। কোনটা করছে? নিয়মিত আয় আর হচ্ছে উৎসের কর্তন যেটা ব্যাংক সুদের যে ঋণটা 55,000 আর 97,500 যোগ করছে স্যার। ওই যে আর্থিক পরিসম্পদ হইতে আয়ের 10% যেটা TDS। 55,000 টাকা 97,500 যোগ টাকা করলে স্যার যোগ করছে। 1,52,500 হবে। স্যার উদাহরণে 1 নম্বরও কিন্তু ওইভাবেই করছিল স্যার। ওরা ওই একই কনসেপ্টে করছে এটা দুইটা। কোথায় যাব? হ্যালো, 163 খ স্যার। খ হ্যালো স্যার, জি এইভাবে যদি করি স্যার, ওই আপনার নিয়মিত উৎসের আয়, হ্যাঁ, এটার সাথে যদি আমরা করি ওই 55,000 যদি যোগ দিই তাহলে স্যার রেজাল্ট আছে একই হবে, আরো শর্ট। না, আপনারা এখানে যে নিয়ম যেটা বলবে সেটাই আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, যেই ক্ষেত্রে করদাতা 2 এর অধীনে ন্যূনতম কর প্রযোজ্য, এইরূপ এক বা একাধিক উৎসের আয় ছাড়াও নিয়মিত উৎস হইতে আয় করিয়া থাকেন, সেই ক্ষেত্রে নিয়মিত উৎস হইতে আয়ের উপর নিয়মিত কর পরিগণনা হইবে। উক্ত করদাতার কর দায় হইবে 3 দফা খ এর অধীনে নির্ধারণকৃত কর এবং এই উপধারার কয়ের অধীনে নিয়মিত করের সমষ্টি। তাহলে 3 খ এইটা একটু দেখতে হবে আবার। দেখেন 3 খয়ে বলছে উপধারা 2 এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এরূপ কোন উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করিতে হইবে এবং উক্ত আয়ের উপর প্রযোজ্য হারে কর পরিগণনা করতে হইবে। যদি উক্ত রূপে পরিগণনাকৃত কর উপধারা 2 এর অধীন ন্যূনতম কর অপেক্ষা অধিক হয়, তাহা হইলে উক্ত আয়ের উপর উক্ত অধিকতর কর প্রদেয় হবে। কি বুঝছেন এখানে বলেন? আবার আমাদের যাইতে হবে কি উপধারা 2। উপধারা 2 এ কি বলছে তাইলে দেখেন। উপধারা 2 এ বলছে এই যে ধারাসমূহ এর অধীন কর্তন বা সংগৃহীত যেই কর সেই সকল এক বা একাধিক উৎসসমূহের জন্য কর্তন বা সংগ্রহ করা হইয়াছে, সেই সকল উৎসসমূহের আয়ের উপর ন্যূনতম কর। আচ্ছা, এইটা বলছে এক কথায় যে উৎসে কর্তন যেটা আছে সেইটা হচ্ছে আমার মিনিমাম ট্যাক্স, তাই না? এইটা হচ্ছে আপনার প্রথম কি উপধারা 2। উপধারা 2 এ বলছে উৎসে কর্তন। ওকে, উৎসে কর্তন হচ্ছে মিনিমাম ট্যাক্স। তারপর উপধারা 3-2 তে যাই। উপধারা 3-2 আচ্ছা, এখানে বলছেন এই সংগ্রহ মানে হিসাব সংরক্ষণ করতে হবে। ওকে, উপধারা 3 খয়ে বলছে উপধারা 2 এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ কোনো উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করতে হইবে। তাহলে আমরা আগে কি উৎস কর্তন তো একটা বের করছি, এবারে বলছে নিয়মিত ভাবে এটাকে আবার বের করতে হইবে।
রেগুলার বেসিস, রেগুলার বেসিস। ওকে, উক্ত আয়ের উপর প্রযোজ্য হারে কর পরিগণনা করতে হবে যদি উক্ত রূপে পরিগণনাকৃত কর উপধারা আটকে রাখছে তো, গরম গরম হবে না, কি করবে? সব আটকে রাখছে, ঘর দিয়ে কোনো বাতাস। উপধারা 2 এর অধীন কর অপেক্ষা অধিক হয় তাহলে উক্ত আয়ের উপর অধিকতর কর হইবে। তার মানে এইখানে এসে আমরা কি পেলাম, যে আমার এই যে রেগুলার বেসিসে যেটা, সেটা যদি আপনার উৎস কর্তন থেকে বেশি হয় সেক্ষেত্রে সেইটা হচ্ছে আমার ইয়া হবে, মানে মিনিমাম ট্যাক্স হবে। ওকে, তারপরে দেখেন 4-এর ক্ষয়ে আসি আবার। 4-এর ক্ষয়ে বলছে উক্ত কর দায় হইবে উপধারা 3-এর খ, 3-এর উপধারা 3-এর দফা খ এর অধীন নির্ধারণকৃত কর এবং এই উপধারার দফা ক এর অধীন নিয়মিত করের সমষ্টি। তাহলে এখানে আপনি কি বুঝলেন বলেন? এই যে ক এবং খ এর সমষ্টির কথা বলছে না? কি বুঝলেন এখানে? হুম, স্যার ক এবং ক্ষয়ের সমষ্টি বলতে কি আপনার নিয়মিত আয় আর হচ্ছে উৎস কর্তন আচ্ছা উপযুক্ত দেখেন, কর। এইটারে যদি আমরা ভাঙি, আইনের ভাষাটারে ভাঙি, এইটা 4-এর খ হচ্ছে গিয়ে মেইন, ঠিক আছে? 4-এর ক্ষয়ে বলছে 4-এর ক এবং 3-এর খ এই দুইটার সমষ্টি, নাকি? তাহলে 4-এর কয়ে কি বলছে? 4-এর কয়ে বলছে নিয়মিত উৎস হইতে আয়ের উপর নিয়মিত কর পরিগণনা করা হইবে। তাহলে নিয়মিত উৎসের উপরে কত টাকা আসছে? মানে পরেরটাতে আসছে 97,500। 97,500, তাই তো? ওকে, 97,500। আর বলছে 3-এর খ এর সাথে এটা যোগ হবে, তাই তো? তাহলে 3-এর খতে যাই আবার, দেখেন 3-এর খতে বলছে উপধারা 2 এর অধীন ন্যূনতম কর প্রযোজ্য এইরূপ উৎসের আয় নিয়মিত পদ্ধতিতে নির্ধারণ করিতে হইবে এবং উক্ত আয়ের উপর প্রযোজ্য হারে। আচ্ছা, এটা আরো সিম্পল আরেকটা কাজ করে, আরেকটা কাজ করলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমরা ই রিটার্নে যাই একটু। এইটা যদি এই যে নিয়মটা এখানে অ্যাপ্লাই করছে সেখানে আরো আমাদের প্রথম যে এক্সাম্পল যেটা দিছি 7,500 আসছিল, তাহলে ওখানে তো 7,500 আসার কথা না, তাই না? আমরা যে ওই যে রহিমার যেটা 75,000, যেটা 75,000। না না, রহিমার প্রথম যে এক্সাম্পল দিলাম না একটা, ওইটা। আচ্ছা, এখানে কি কি দিব? চাকরি হইতে দেই, আর হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট দেয়, সংক্ষেপে দুইটা দেয়। চাকরি হইতে
এইটা এইটা করলে কত আসে? 4 লাখ। এইটা করলেই তো হয় নাকি? তাহলে আমরা যেটা করব 4 লাখ বানাই। 4 6 লাখ, 6 লাখ বানাইতে হবে আমার। একসাথে 6 লাখ দিয়ে দেয়। চার লাখ, ওকে। এরপরে হচ্ছে 50 ব্যাংক সুদ। সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট এর ব্রাঞ্চ gross interest হাজার, ইয়ারলি ব্যালেন্স 5 লাখ টাকা দিয়ে দিলাম। কত আসছে দেখছেন? 7,500। 7,500 আসছে না? জি স্যার। তার মানে আপনার নিয়ম এখানে যেটা দিছে এই এই নিয়ম অনুসারে কি 7,500 আসে? না। হুম? এই নিয়ম অনুসারে 5,000 আসার কথা না? জি স্যার। বুঝছেন কিনা? নির্দেশিকা তাহলে ভুল করছে এটাই। না না, এইটা ভুল, আমরা ভুল ধরাটা আমাদের ইয়া না, ভুল হইতেই পারে। এইটা আমাদের বড় কথা না, বড় আমরা সিস্টেমটা একটু বোঝার চেষ্টা করি। ভুল আমিও করতে পারি, নির্দেশিকাও তো তারা করছে। ভুল না থাকলে তো আর কোনো সংশোধনই হইতো না কোনো সময়, তাই না? ভুল হবে, সংশোধন হবে, এগুলো ইস্যু না। তবে আমরা জাস্ট ফ্যাক্টটা বুঝতে চাচ্ছি যে এইখানে ধরেন ওইটাই এই ফরম্যাটে যদি ফালান, নিয়মিতর উপরে নিয়মিত হয়তো কত এখানে 2,500 টাকা না? 2,500 জি হয়তো কিনা? জি জি জি। জি স্যার, নিয়মিত 2500 টাকা। মানে আমার এই এক বুঝেন নাই, এই যে এক্সাম্পল যেটা করলাম আমি, এই এক্সাম্পলটাকে আমি নির্দেশিকায় যেভাবে দিছে ওইভাবে সাজানোর চেষ্টা করতেছি। তাহলে 97,500 জায়গায় আমার হয়তো কত 2,500 2,500। নাকি? জি। জি স্যার। তারপরে দেখেন এইখানে কত হইতো আমার? 5,000। 5,000। 5,000 হইতো না? কারণ কি আমি কি করছি 2,500-র সাথে, মানে আমি এইখানে কি করছি, হ্যাঁ এইখানে হয়তো 5,000, ঠিক আছে। আর এইখানে কত আসতো? এখানে হয়তো 5,000 প্লাস 2,500। 2,500, 7,500। কেন? এখানে আসছে মানে স্যার 5,000 থেকে 2,500 টাকা 2,500 স্যার। বাদ দিলে থাকতো আর 2,500 পার্থক্যটা। তার মধ্যে বেশি কোনটা? বেশি হচ্ছে 5,000। এইখানে হ্যাঁ। এই 1,52,000 কিভাবে পাইছে? আচ্ছা, এই অনুযায়ী বসাইলে তো আসবে হলো গিয়ে আপনার 2,500-র সাথে যোগ করতে হবে ওখানে উচ্চ কর কত যেটা আছে সেটা। হুম? এখানে আসছে উচ্চ করের সাথে নিয়মিত কর যোগ করছে। উৎসে করের সাথে নিয়মিত কর যোগ করছে মাত্র। ও ঠিক আছে, এইভাবে স্যার করলে আইনেও কিন্তু তাই বলা আছে, উৎসাহ শোনেন, কর্তনের সাথে নিয়মিত কর যোগ। হুম?
আইনে আপনি যেটা পড়ছেন ওইখানে এরকমই লেখা আছে স্যার, কি সে লেখা কর্তানের আছে? সাথে নিয়মিত করের সমষ্টি। সমষ্টি, তাইলে এখানে এখানে কত আসে? 55,000 যোগ 97,500। মানে এখানে ক্যালকুলেশনে কত আসে? স্যার ক্যালকুলেশন তো ঠিক আছে স্যার, 55,000 আর 97,500, 1,52,500ই তো হয় স্যার। 1,52,500, 55,000 আর ঠিক আছে, 97,500। ঠিক আছে, একই কথা হইলো। তাহলে এখানে স্যার আমাদের আসবে 7,500, তাই তো? স্যার একটা কোয়েশ্চন স্যার, কাইন্ডলি স্যার। জি। স্যার মানে প্রত্যেক টিডিএস বা ট্যাক্স ডিডাকশন সোর্সে কি ন্যূনতম কর হিসেবে আমরা গণ্য হবে বা না, ধরবো? এটা না, কি সত্য? না, না। টিডিএস আপনার মানে কি ন্যূনতম কর? আবার তো আমি তো বলতেছি না, আপনি আবার বলতেছেন যে টিডিএস মানে কি ন্যূনতম কর, তাইলে হলো? আচ্ছা আমার একটা, আচ্ছা আমি শেয়ারিং করতে, আমার কনসেপ্টটা ক্লিয়ার করতে যাচ্ছি। হ্যাঁ, তে টিডিএসটা তো যখন ধরা হয় বা গণনা করা হয়, পরিগণনা করা হয়, তখন তো এটা ন্যূনতমই বলেই গণনা করা হয়। না, যেমন একটা ইনকাম আছে। আপনার টিডিএস শোনেন, ভুল ইয়া করেন না। আপনারা যদি টিন সার্টিফিকেট না দেন, টিডিএসটা কাটে কে? টিডিএসটা ট্যাক্স ডিডাকশন সোর্স যখন বিলটা পেমেন্ট টিডিএসটা করা হয়, আপনার কাছ থেকে কাটবে কি? ব্যাংক কাটবে, তাই না? প্রতিষ্ঠান হ্যাঁ ব্যাংক কাটবে, ব্যাংক অথবা বা প্রতিষ্ঠান কাটবে। তাহলে এখন জি প্রতিষ্ঠান বেশিও কাটতে পারে, কমও কাটতে পারে। কাটা উচিত যেটা আছে নিয়মে সেটা। কিন্তু ধরেন সে ভুলে আপনার কাছ থেকে বেশি কাটছে, তাইলে ওইটা যদি মিনিমাম ট্যাক্স হয়, তাহলে কি ওইটা মিনিমাম হবে? না না না, না, ঠিক আছে। আইনে যে পার্সেন্টেজটা বলছে ওইটা হচ্ছে মিনিমাম। থ্যাংক এখন ইউ তার থেকে যদি আপনার বেশি কাটে, ওইটা কিন্তু মিনিমাম হবে না। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা, 7,500। এরপরে হচ্ছে কি করলো? এইখানে কি করছে? 7,500 আসছে, তাহলে রেজাল্ট ওই একই কথা। এখানে স্যার খ এবং গড় অধিক যেটা ওইটা আর কি। আপনার একই কথা, রেজাল্ট সেম আসছে এখানে, ঠিক আছে? আর আর কনসেপচুয়ালি যদি বোঝার চেষ্টা করেন, আমার এইখানে যে ফ্রেমওয়ার্ক যেটা দেয়া আছে, সেম ফ্রেমওয়ার্কটাই এইখানে কাজ করতেছে। আমি আপনাদেরকে ভেঙে একটা স্টেপ বেশি দেখাইছি, আর এখানে কি করছে? ও ভাঙে নাই, ও করছে কি দেখেন, ও করছে এটা সরাসরি, যেহেতু একটা বের করছি, আমার তো দুইটার ডিফারেন্স, আমি কি করছি? আলাদা আলাদা দুইটা যোগ করে আনছি। আর এখানে কি করছে? এইটা যোগ সহ তো এইটা আছেই, আবার এইটারও যোগ সহ আনছে। এই দুই যোগের, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা নিয়ে আসছে। তার মানে কি রেজাল্ট কিন্তু সেম আসবে। তাহলে তাহলে এখন কি দাঁড়াইলো স্যার? একটু কনফিউজ হয়ে গেলাম, তাহলে এখন কি দাঁড়াইলো? কনফিউজড হওয়ার কোনো কিছু নাই, কনফিউজড হওয়ার কোনো কিছু নাই, সেম। আপনি এটা 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 ফলো গ করেন। নাম্বারের রেজাল্ট কিন্তু আপনার সাথে মিলে না স্যার। হ্যাঁ, গজ 1,52,500 বেরিয়েছে, আপনার তো এখানে 1,52,000 বেরোয় নাই, একটা অন্যভাবে আর বেরিয়েছে। আপনার হিসেবে 2 লাখ আসে তো? কোথায় 2 লাখ আসে? আপনার আপনার অঙ্কটার হিসেবে ওই ওই উদাহরণ যে 2 লাখ টাকা, 97,500 টাকা যেটা বেরোছে, হ্যাঁ, তা আপনার নিয়ম অনুসারে আসে 2 লাখ। ওই লাস্টে দুইটার মধ্যে 97,500 এবং লাস্টের স্টেজ মিলে কিনা আমার হিসাব টোটাল কি 2 হয়েছে? আমার আমার হিসাব অনুসারে এখানে আসবে কত? 2 লক্ষ বিয়োগ হচ্ছে ওইখানে 1,02,500 আসে স্যার আপনার। 1,02,500 আসে। 1,02,500 টাকা। মোট 2 লাখ। 1,02,500 আসছে, তাই না? তাহলে জি আমি স্যার। এই 1,00,000 বোঝেন, মানে মূল কনসেপ্টটা বোঝেন। 1,02,500 সাথে আমি কম্পেয়ার করছি কত? 55,000, তাই না? 55,000-এর কম্পেয়ার করছি নাকি? জি। এক। আর এখানে কি করছে? তার মানে কি আমি শুধু মিনিমাম ট্যাক্সটার সাথে কম্পেয়ার করছি, আর ও করছে কি মিনিমাম ট্যাক্সটারে এইটার সাথে যোগ করে দেন যোগ, কম্পেয়ার করছে। জি স্যার। মানে এইটার সাথে এই 1,02,500-এর সাথে 97,500, তাই তো? 97,500, আর এটার সাথেও ধরেন 97,500। এইটা যোগ করলে কত আসে? 2 লক্ষ টাকা স্যার। 2 লাখ টাকা।
আর এইটা যোগ করলে কত আসে? 1,52,500। 1,52,500। মানে ও যোগ করছে আগে আর আমরা যোগ করছি পরে, বুঝছেন? উত্তর তো 2 লাখই আসছে আলটিমেটলি। হ্যাঁ, আলটিমেটলি উত্তর তো মানে সেম কনসেপ্ট, কিন্তু সেম। কিন্তু এখানে কি করছে, ও করছে মানে যোগ করার পরে কম্পেয়ার করছে, আর আমরা কি করছি, কম্পেয়ার করে দেন যোগ করছি। স্যার নির্দেশিকার পিছনের দিকে যে অঙ্কগুলো না, ওগুলোতে আবার আপনি যে নিয়মে অঙ্কগুলো করিয়েছেন না, যে নিয়মটা দেখিয়েছেন ওই নিয়মেই করা, পিছনের সাইডের অঙ্কগুলো পিছনের কোন কোন সাইডে? একদম শেষের মানে দিকে যে এখন বিজনেস প্রথম আছে। কথা হচ্ছে কনসেপচুয়ালি দুইটাই কিন্তু সেম। হ্যাঁ সেমই স্যার, দুটাই একদম। মানে এইখানে সেমই স্যার, আমি তো বললাম ডিফারেন্সটা কি, বরঞ্চ স্যার আপনারটা ইজি। ডিফারেন্সটা হচ্ছে ও যোগ করার না, ইজি আর ইজি মানে দুইটাই সেম, মানে আপনি যে কোনো একটা ফলো করেন, ঠিক আছে, অথবা কনসেপ্ট যদি বোঝেন খুবই ভালো। ও করছে কি যোগ করার পরে কম্পেয়ার করছে, আর আমি কি করছি মিনিমাম ট্যাক্সটা আলাদাভাবে বের করে দেন মিনিমাম ট্যাক্সের সাথে ওইটা যোগ করছি। তাহলে ও তো করছে কি, ও 2টা আলাদা আলাদা যোগ করছে, আগে যোগ করে এরপর কম্পেয়ার করছে। হ্যাঁ, আর আমরা কি করছি, আগে কম্পেয়ার করে পরে যোগ করছি। পরে যোগ করছি। এটা ইজি। হ্যাঁ, ঠিক আছে। আপনারটা ইজি আলটিমেটলি। এখন যেটা আপনার ভালো লাগে, মানে দুইটা কনসেপচুয়াল, ওইটাই বোঝার চেষ্টা করলাম, যে এখন তো দেখলাম যে দুইটাই কনসেপচুয়ালি সেম। আচ্ছা, আপু যেটা বললেন এটা কোন দিকে দেখছেন, কোন স্যার আমি বলছি, স্যার আমি বলছি দাঁড়ান, আপনার নাম্বারটা বলছি, পেজ নাম্বার। হয়ে গেল। স্যার এই যে পৃষ্ঠায় 85, এদিকে 85, 86 এই জায়গাগুলোতে আছে, 85-তে আচ্ছা 85-তে ঠিক আছে। আছে, এটা পরে দেখে নিন, আমরা কৃষি আয়ের আরো যে দুই একটা পয়েন্ট আছে এগুলো বলে আমরা শেষ করে দেই, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এবারে দেখেন এগুলা দেখলাম, এক্সাম্পল এটাও দেখলাম, অনুমোদিত বিয়োজন। এখন কৃষি আয়ে আমরা বিয়োজন করতে পারবো। দেখেন, পরিচালন ব্যয়, ভূমি, খাজনা, চাষাবাদ, এই যে খরচগুলো আছে ধারা 42টা একটু দেখবেন, এই খরচগুলো আমরা মাইনাস করতে পারবো। এরপরে দেখেন একটা মূল বিষয় হচ্ছে যদি হিসাব সংরক্ষণ না করেন, অনেক কৃষক আছেন তারা কোনো হিসাব রাখেন না। যদি হিসাব না রাখেন সেক্ষেত্রে ধারা 43-এ একটা নিয়ম বলা আছে, উৎপাদিত পণ্যের মোট বাজার মূল্যের নিম্নোক্ত হারে উৎপাদন ব্যয় ও নিট আয় বিবেচিত হবে। কি উৎপাদন ব্যয় হিসাবে 60% দেখায় দিবে, আর আয় হিসেবে 40% দেখাবে। এটা কখন, যদি সে ধরেন কোনো হিসাব রাখে নাই। যদি কোনো হিসাব না রাখে তখন কি করবে, না যে বিক্রি করে যে আয় হয়েছে ওই আয়ের 60% হচ্ছে উৎপাদন ব্যয় আর 40% হচ্ছে প্রফিট বা নিট আয়, এইটার উপরে ট্যাক্স ধরবে সুদ সরাসরি, ঠিক আছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের কৃষি আয়। আশা করছি আপনাদের এত আলোচনার মধ্যে মূলত কনসেপ্টটা বুঝতে পারছেন যে আসলে আমরা কিভাবে এটা ক্যালকুলেশন করতে পারি। যতটুকু বুঝছেন এত কঠিন পরীক্ষার খাতায় থাকবে না, পরীক্ষায় থাকবে না, ঠিক আছে, পরীক্ষায় সহজ থাকবে। এই এখন কারো কোনো যদি প্রশ্ন থাকে কথা বলতে পারেন। মিজানুর রহমান ভাই কথা বলেন। টিডিএস নিয়ে কথা বলছিলাম, ক্লিয়ার করছেন স্যার, থ্যাংক ইউ স্যার। ওই আচ্ছা, যে প্রত্যেক টিডিএস ন্যূনতম কর কিনা, বা আচ্ছা, টিডিএস মানেই ওইটা স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমার ওই যে অ্যাসাইনমেন্ট গুলো যদি একটু কাইন্ডলি আনসার গুলো বলে দিতেন। আমাদের গত দিনে যে অ্যাসাইনমেন্ট ছিল 1 2 3 4টা অ্যাসাইনমেন্ট ছিল, আনসার গুলো বললে আমরা একটু কম্পেয়ার করতে পারতাম যে ঠিক আমাদের গুলো ঠিক আছে কিনা। কিসের অ্যাসাইনমেন্ট ছিল এটা?
ওই যে বাড়িটি যৌক্তিক ভাড়া ভাড়া এই যে বোঝায় ভাড়া হইতে হয়, হ্যাঁ ভাড়া এর যেগুলা ওই অ্যাসাইনমেন্ট দেওয়া ছিল আপনার চারটা দেওয়া ছিল, হ্যাঁ আচ্ছা আচ্ছা চারটা দেখবো না অ্যাসাইনমেন্ট। এগুলা তাহলে ওই মানে আমাদেরকে যদি মানে আনসারটা দিলে আমরা কনফার্ম হতে পারবো যে আমাদের, কেননা এক একজনের উত্তর এক এক রকম হয়ে গেছে, আচ্ছা এই জন্যই ঠিক বললাম। ঠিক আছে হুম ঠিক আছে ওই চারটা অ্যাসাইনমেন্ট যে আপনি একটু করে দেখাই দিলে বা রেজাল্ট আচ্ছা দিলেই হবে। এইগুলা আমরা আপাতত আমরা আয়করের যে 5টা ক্লাস ওই 5টা ক্লাস গুলো আগে শেষ করি, হ্যাঁ শেষ করি। এটা গত ক্লাসে দিছিলেন আর আপনি অ্যাসাইনমেন্ট। আচ্ছা ঠিক আছে ওগুলা দেখবো না আমি। তার আগামীকাল ক্লাস হবে? আগামীকালকে আমরা ক্লাস নিতে চাচ্ছি, নেন, অসুবিধা নেই। আগামীকালকে ক্লাস নিতে চাচ্ছি, আগামীকালকে নিব ক্লাস, ঠিক আছে। আগামীকালকে আমরা বিজনেস ইনকামটা দেখব। তো ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি, সালাম।